আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর একদম এপিসোডের শুরুতে একটু কথা বলবো আপনাদের সাথে। আর কথা বলার কারণ হচ্ছে, ইনশাল্লাহ আগামী 22 তারিখ, এই মাসেরই ডিসেম্বর মাসেরই 22 তারিখ আলিফ ভাই আসবেন এটা লাইভে, এবং আলিফ ভাইয়ের সাথে আমি থাকবো, কারণ অনেক দিন হচ্ছে একসাথে লাইভ করা হয়নি আমাদের। তো ওই দিনের ব্যাপারটা আমি আপনাদেরকে আর কি জানিয়ে রাখলাম। ইনশাল্লাহ 22 তারিখ, বাকিটা আল্লাহ জানেন কখন কি হয় না হয়। তো এই ইনফরমেশনটাকে জানিয়ে দেওয়ার জন্য কয়েকটা সেকেন্ড সময় নিলাম ইচ্ছা করেই। মূলত আমার কথা বলার অভ্যাস নেই ঘটনা বলার পূর্বে। আজকে যে কয়েকটা ঘটনা বলবো আমি, এই ঘটনাগুলো আমি কখনো বলতে চাইনি। ঘটনাগুলো কেন বলতে চাইনি সেটা শুনলে হয়তো বুঝতে পারবেন যে এই ঘটনাগুলো কেন বা কি কারণে বলা যায় না, কিন্তু আজকে বলি। এই ঘটনাটা এখন যেটা বলবো, এটা সময়টা হচ্ছে তখন বড় বন্যা পার হয়েছে 2 বছর। তো ধরা যেতে পারে সেটা 88 বন্যা যদি বড় বন্যা হয়, তাহলে 1990 সালের ঘটনা বা 91 সালের ঘটনা, বা একটু বড়ও হতে পারে। তো যেই এলাকায় ঘটনাটা ঘটে, যে বাড়িতে যে পরিবারের সাথে ঘটনাটা আগে ঘটে, একদম সূত্রপাত যে জায়গায়, ওইখান থেকে আমি ঘটনাটা বলি। তো জামাল সাহেবদের বাড়ি, ওনারা গাঁও গ্রামের গৃহস্থ ঘর যেরকম হয়, অনেকগুলো পরিবার নিয়ে বিশাল বড় একটা বাড়ি। তো জামালদের বাড়ি হিসেবে আর কি ওই সময় পরিচিত ছিল এরকম। তো ওনাদের ধানি জমি ছিল, যেটা সচরাচর আমাদের দেশে হয়। তো ওই ধানি জমিগুলোতে ধান রোপণ করা ছিল, এবং ওই ধান দুপুরের রোদের কারণে কাটা যেত না, এবং ওই ধান কাটার কাজ মূলত শুরু হতো ওই অল্প কিছু সময় পরে, দুপুরের কিছু আগে শেষ হয়ে যেত, এবং শেষ বিকেলের দিকে শুরু হতো আবার। আবার তখন কিছুক্ষণ হতো ধান কাটার কাজ ওই সময় ওই অঞ্চলে। তো জামাল সাহেবদের যেই ধানি জমিগুলো যাচ্ছিল, লোক স্বল্পতার কারণে না কাজ করতে পারছিলেন না তারা, ধানগুলো তাড়াতাড়ি সংগ্রহ করতে পারছিলেন না। এদিকে সিজন চলে আসবে যে কোনো সময়, বর্ষার সিজন তো চলে আসবে। তো দূর দূর থেকে লোকজন আসতো। তো তারা একজন লোক ঠিক করলো, একজন কেন, কারণ ওইখানে কয়েক শতক জায়গা ছিল, সম্ভবত 10-12 শতক জায়গা। ওই একজন লোকের দায়িত্ব ছিল ওই শতকের জায়গাগুলো যত তাড়াতাড়ি পারে সে কাটবে। লোকের কিন্তু সংকট, তখন কাজ করার মতো লোকের অভাব অনেক। এমনকি বাড়ির নারীরা পর্যন্ত ধান কাটা কাজ করত, কিন্তু হচ্ছে না। তো ওনাদের আবার এখন আর কি রাইস মিল আছে। তো ওই পরিবার ওই লোকটাকে সেট করলো যে সে কাজ করবে, এবং কাজ করে যাচ্ছে সে তার মতো করে। 2-3 দিনের কাজ শেষ করে ফেলার কথা। মূলত তাদের মূল প্ল্যান হচ্ছে 2-3 দিনের মধ্যে সমস্ত ধান তুলে ফেলার। তো প্রথম দিন কাজ করেছে, সব ঠিকঠাক, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। এবং ওই দিনের বেলা তো পারে না, কাজ করেছে কিভাবে, রাতের বেলা কাজ করেছে। তখন কিন্তু চাঁদ, এই চাঁদ চলে যাবার পর, অমাবস্যা চলে আসার পরই বৃষ্টি চলে আসবে, এরকম একটা সিচুয়েশন। তো ওই চাঁদনি রাতের কারণে সে রাতে কাজ করতো, এবং প্রায়শই যখন জামাল সাহেব যিনি সিনিয়র জামাল, ধরে নিন তিনি তো মারা গেছেন। তো সিনিয়র জামাল সাহেব যিনি কিন্তু রাতে বেলা বের হতেন দেখার জন্য কে কি করে না করে। তো তিনি দেখতেন যে সেই লোক কাজ করে। এরকম আরো কয়েকজন লোক আছে যারা রাতে বেলা কাজ করে, ওই কন্ট্রাক্টর আর কি। ওই দিন রাতের বেলা তাকে কাজ করতে দেখলো। পরের দিনও রাতের বেলা কাজ করে তারপর তার চলে যাওয়ার কথা। তো ধানি জমিতে প্রায় ধান তখন মাঝখানে সেট করা হচ্ছিল, মাঝখানে জমানো হচ্ছিল ধানগুলো। ওই লোক কাজ করছিল। ওই লোকের বর্ণনাটা হচ্ছে এরকম যে তার নাকের কাছে মোচ অনেকটা ওই যে ছোট, ছাঁচা টাইপের মোচ, হিটলারের টাইপের মোচ, হিটলারের মোচ যেরকম ছিল গোফ ওরকম। এবং তার চুল ওই কবিদের মতো ডানে এবং বামে ওইরকম ছিল, অনেকটা কাজী নজরুল ইসলামের মতো। তো চুল আর কি দুই পাশে ছিল কবিদের মতো করে। তো সে ওই সারাদিন গুনগুন করতো এবং ওইভাবে কাজ করতো। তো সিনিয়র জামাল সাহেব কিন্তু দেখে গিয়েছেন যে ধানগুলো এখানে রাখা।
তো রাতের বেলা তো আর কোনো কিছু জানে না ঘটনা কি। সকালবেলা ওই ভোর হওয়ার পরই স্বাভাবিকভাবে কেউ আর জানে না, শুধু এইটুকু জানে যে ধান কাটা কাজ সবাই করছে। ওই যেখানে ধান জমা করে রেখেছিল ওই লোকটা, ওই যে লোক রাতের বেলা কাজ করতো অন্যান্য সবার সাথে, ওই যে কবির মতো দেখতে যে লোক, সেই লোকের কোনো খবর নাই। এবং ওই যে ধানের ইয়ার ভিতরে আগুন লাগছে, ধান তো পুড়ে গেছে। এখন ব্যাপারটা এরকম না যে কবি পালিয়ে গেছে, ওনারা আসলো, দেখলো যে ধান তখনও যে সেই হিসেবে কাটা বাকি। মানে রাতের বেলা সিনিয়র জামাল সাহেব যে তাকে তখন দেখে গিয়েছে, দেখে যাওয়ার পরে অল্প কিছু দূর কাজ সে করেছে, এরপরে মনে হয় সে সম্ভবত ভেগে গেছে। এখন ভাগার কারণ কি হতে পারে এটা কিন্তু সিনিয়র জামাল সাহেব বুঝতে পারেননি। এখন ধান কিন্তু পুড়ে গেছে অনেকখানি, মানে অনেকখানি পুড়ে গেছে, নাই বললেই চলে। তো ছাইগুলো পড়ে রয়েছে, আর কিছু কিছু অবশিষ্টাংশ পড়ে রয়েছে ধানের, ওই খড় সহ। এখন অন্যান্য ধান কাটা কাজ শুরু করলো সবাই। তো ওই ওই পাশের পাইলে রেখে দিল, মানে ওইখানে ধরলো না, আর ওইখানে কিছুই করা নাই, ওইটা ওইরকম থাকলো। তারা ধান কেটে প্রায় ঠিকঠাক করে ফেললো। তিনি কয়েকজন লোক মিলে ধান কেটে ওই পুরো জায়গাটাই পরিষ্কার করে ফেললো। কিন্তু মাথায় রাখবেন, ওই যে পুরো যে ধ্বংসস্তূপ ওইটা কিন্তু ওইখানেই। এখন 2-3 দিন পরে কুকুরের কারণে একটা হই হুল্লোড় পড়লো। প্রথম কারণ কুকুরের কারণে হই হুল্লোড় পড়লো। লোকজন দেখলো যে কুকুর অনেক শব্দ করছে, অনেকগুলো কুকুর এক জায়গায় জড়া, মানে চিৎকার চেঁচামেচি করছে। এবং ওইখানে ওই জমিতেই, যে জমিতে আগুন লেগেছে ওই জমিতেই কি জানি দেখা যায়। তো কাছে যাওয়ার পরে যিনি প্রথমে গেল তিনি শুধু একটা দৌড় দিল, চিৎকার দিয়ে দৌড় দিল। আরো কয়েকজন গেল, ওই কবির মতো দেখতে সেই ব্যক্তির লাশ, তার মাথাটা বাদে পুরো বডি বার্ন্ড, এবং সম্ভবত শিয়াল কিছু অংশ পেটের আশপাশ থেকে ছিঁড়ে নিয়ে গেছে, এবং কুকুর বাকি অংশটা টেনে টেনে যা পেরেছে বের করেছে। আপাত দৃষ্টিতে এভাবে দেখা যায় যে এই লোক এখানে পুরে মারা গেছে, যেটা কেউ টের পায় নাই। কারণ ধ্বংসস্তূপটা উঁচু ছিল, সেই ধ্বংসস্তূপের নিচেই ছিল। গন্ধ পেয়েছে, শিয়াল বের করেছে, শিয়াল বের করার ফলে কুকুর এখন বের করে ফেলেছে 2-3 দিন পরে। এবং যখন লাশ এভাবে পুড়ে যাওয়ার পরে, পুড়ে ক্র্যাক হয়ে যাওয়া লাশ, মানে শুধু মাথা বাঁধে, এবং মাথার উপর দিয়ে তো যা যাওয়ার গিয়েছেই, চুলগুলো পুরো পর্যন্ত গিয়েছিল, কিন্তু চেহারাটা কোনো কারণে টিকে ছিল। তো ওই কালো পুড়ে যাওয়া বডিটা আবিষ্কার হলো। সিনিয়র জামাল দেখলেন। সিনিয়র জামাল তো অনেক বেশি ক্ষমতাশালী মানুষ, এটাকে ওইখানেই দাফন করে দিলেন। মানে পুরো ঘটনাই দাফন করা, ব্যক্তিও দাফন, পুরো ঘটনাও ধামাচাপা। কঠিন না? গ্রামের মাঝখানে দাঁড়ায় যদি তারা একবার বলে একটা শব্দ বাইরে করবে না, এই সিনিয়র জামালদের মতো লোকদের দ্বারা এই একটা শব্দের হুমকি যখন গ্রামের লোকজন পাবে করবে না। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে সিনিয়র জামালরা কিন্তু কোনো ঘটনা ঘটেনি। এখন সিনিয়র জামাল নিজেও বুঝতে পারছেন না যে এই ঘটনা কে ঘটালো। তাদের আবার সন্দেহ হচ্ছিল কি যে অপোজিট পার্টির কোনো লোকজন এই কাজ করলো কিনা, কারণ একটু রাজনৈতিক সক্ষতা কিন্তু আবার তার, মানে শত্রুতা তার রয়েছে। এর বাইরেও তার কোনো শত্রু নাই, নাকি আবার এরকম যে এই শ্রমিকরা যারা ভাড়াটে শ্রমিক, এরাই দ্বন্দ্ব করে কোনো কিছু করে ঘটনা ঘটাই দিল নাকি। অনেক কিছুর পসিবিলিটি তখন, কিন্তু এটা ওইরকমই একদম শান্ত, কোনো ঘটনাই ঘটে নাই। পুরো বর্ষাকাল গেল। বর্ষাকাল যাবার পরে স্বাভাবিকভাবে এই শুষ্ক মৌসুমটা ফেরত এসছে। এখন ওইটা আবার আবাদ হবে, কি আবাদ হবে তা আমি জানি না, কিন্তু সিনিয়র জামালরা তাদের বংশ, তাদের ওই জমি জমাগুলোতে নতুন করে আবার আবাদ শুরু করবে। এখন আবাদের কাজ করতে যে লোকজন কিছু বাধার সম্মুখীন হতে লাগলো। গন্ধ পায়,
এমনকি দিনের বেলা তো গন্ধ পাই, দিনের বেলায় হ্যাচড়ে নিয়ে যাওয়ার শব্দ টের পায়। মনে হচ্ছে তাদের পেছন দিক থেকে কাউকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুরে তাকা দেখে কেউই নেই দিনের বেলাতে। রাতের বেলাতে তো আর কেউ এখান দিয়ে যাওয়া আশা করে না। ওই জমির আশপাশে যে রাস্তাটা আছে, মূল রাস্তা, ওই রাস্তা থেকে ওই জমিটা দেখা যায়। রাতের বেলা লোকজন ওদিকে ভুলেও তাকাতো না, কারণ রাতের বেলা লোকজন বিশ্বাস করতো ওদিকে তাকালে তারা ওই পুরা মানুষটাকে দেখবেই, ওইটাকে তারা দেখবেই। তো এই কারণে তারা ওইখানে তাকাতো না। আবার বর্ষাকালে ডুবেছিল পুরো এলাকা। এখন যখন এই যে আবাদের সময় যখন এই ইনসিডেন্ট ঘটা শুরু হলো, তো এই ইনসিডেন্টের কথা কিন্তু যে আবার যে সিনিয়র জামালকে বলা হলো শ্রমিকদের পক্ষ থেকে। তো সিনিয়র জামালরা এটাকে উড়াই দিল, একদম পাত্তাইতে নেই। ঘটনাটা ঘটলো আরো পরে, যখন আবাদির সম্পূর্ণ কাজ চলে যাচ্ছে, মানে হচ্ছে ঠিকঠাকভাবে, কিন্তু ওই সমস্যা ফেস করেই কিন্তু শ্রমিকরা কাজ করে যাচ্ছেন। ওই এক্সাক্ট জায়গার ভিতরে তো কোনো ফসল লাগালে হচ্ছিল না, মানে যে ফসলটা লাগিয়েছিল সেই ফসলটা হচ্ছে না। মানে ধরুন যদি সেখানে কোনো বীজ লাগিয়ে রাখে তো ওই বীজ থেকে কোনো চারা বের হয় নাই। ওই এক্সাক্ট ওই জায়গাটা, যে জায়গাটা ধরে ওই ধানের পাইলটা ছিল, যে পাইলটা আগুনে ভস্মীভূত হয়ে গেছে, ওই জায়গাতে কোনো রকমের ইফেক্ট হয় না, কোনো কাজ হয় না, কোনো কিছু হয় না। একদিন রাতের বেলা সিনিয়র জামাল তার মেয়ের বাড়ি থেকে ওই রাস্তা দিয়েই তার নিজের বাড়ির দিকে ফিরে আসছিলেন। ওই রাস্তাটা ছিল দুই মধ্যবর্তী চরাঞ্চলের মাঝখানের জায়গা, এবং তার ডান দিকে কিন্তু তার জমি, অসংখ্য জমি রয়েছে, বাম দিকেও তার অসংখ্য জমি রয়েছে। এবং এই যে ডান দিক দিয়ে যে জমিগুলো, এই জমিগুলোর ভেতরে কিন্তু এক জমিতে ওই ঘটনা ঘটেছিল, যেখানে এখনো কিন্তু ওই ধান যতটুকু এরিয়ার ভিতরে পুড়ে গিয়েছিল সেখানে কিন্তু ফসল গজাচ্ছে না। তো ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন, চাঁদ কিন্তু প্রায় হেলে পড়েছে, মানে চাঁদ এখন ডুবে যাবে। আনুমানিক 7 কি 8টা বাজে তখন রাতের। তো তিনি এগিয়ে যাচ্ছেন। একজন লোককে তিনি দেখছিলেন যে ওই একই সময় কিন্তু দূর থেকে হেঁটে আসছিল। তো সেই লোক তার ডান দিকে রাস্তার নিচু জমি থেকে রাস্তার উপরে উঠলো, ডান দিক থেকে। সেই লোক যখন হেঁটে যাচ্ছে তার পাশাপাশি সেই লোক তার 2 হাত পিছ মোটা করে রেখেছে, মানে কোমরের দিকে আমরা হাত যদি রাখি যেভাবে ওইভাবে। এবং সেই লোক ওই অবস্থায় হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে আবার বাম দিকে নেমে গেল, মূল রাস্তা থেকে নিচে চরাঞ্চলের জমির উপরে নেমে গেল, আইল ধরে সে হেঁটে যাচ্ছে। এই সব কিছু কিন্তু সিনিয়র জামাল লক্ষ্য করছেন। এখন সিনিয়র জামাল এটা লক্ষ্য করে সামনে আগাচ্ছেন। তো কয়েকটা গাছ পার হওয়ার পরে দূরে কাকে জানি দেখা যায়। একটু কাছে যেতে যেতে তিনি চিনে ফেললেন, কারণ সেই লোকেরা ওইদিকে এগিয়ে আসছে। তাদেরকে চিনে তাদের নাম ধরে জিজ্ঞেস করলেন। সম্ভবত প্রথমজন ব্যক্তির নাম মুক্তার অথবা কিছু একটা ছিল। তো তিনি জিজ্ঞেস করলেন, মুক্তার কই যাস, আর তোরা দুজন খাট নিয়ে আসছিস কেন? কারণ তাদের দুজনের কাঁধে কিন্তু খাট। মুক্তার আগে পেছনে কাকে তিনি তখনও বুঝতে পারছেন না, কিন্তু তার মনে হচ্ছিল যে সে হয়তো ওই মুক্তারেরই ফুফাতো ভাই অথবা চাচাতো ভাই। তো দুজনের কাঁধে কিন্তু একটাই জিনিস, লাশের খাটিয়া। তো সামনের জন বলল যে ওই দিকে মানুষ একজন মারা গেছে, তার লাশ আনতে যাই। তো সিনিয়র জামাল কিন্তু এই কথার উত্তরে জিজ্ঞেস করতে পারতেন কে কোথায় কি আসে বিষয়। সিনিয়র জামাল সেটা জিজ্ঞেস না করে বললেন শুধুমাত্র আচ্ছা ঠিক আছে যা। তো সিনিয়র জামাল তখনও কিন্তু এক মুহূর্তের জন্য ভাবেননি যে কার লাশের কথা বললো, কে মারা গেল। কিছুটা অ্যাবনর্মাল কিন্তু তিনি এটাকে ওই স্রেফ শোনার মতো করে ধরে নিলেন, কথাটা জাস্ট আমি শুনলাম। তিনি গেলেন, তিনি তার নিজের বাসায় যে পৌঁছালেন। তার একটু জ্বর লাগছিল, কেমন জানি গা গোলানোর মতো অবস্থা। তো কোনো কিছু না খেয়েই এক গাদা পানি খেয়ে তিনি শুয়ে পড়লেন। শুয়ে পড়েছেন, তিনি টের পাচ্ছেন তার গায়ে ভীষণ জ্বর, এবং সেই অবস্থাতে তার বারবার ঘুম ভাঙছিল, এপাশ ওপাশ করছেন। কখনো মনে হচ্ছে ভোর হয়ে গেছে, কিন্তু আসলে তো ভোর হয়নি। কখনো মনে হচ্ছে এই ভোর হয়ে গেছে, কিন্তু আসলে তো ভোর হয়নি, বরং চাঁদ ডুবে যে এখন অন্ধকারের ঘনঘটা অনেক বেশি। অর্থাৎ এখন মধ্যরাত, চাঁদ ডুবে গেছে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা আগে, কিন্তু ধীরে 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 ওই স্পষ্ট আলোটাও এখন গায়েব হয়ে গেছে। নিকষ অন্ধকার চারপাশে।
আর জ্বরে এদিক ওদিক বারবার ঘুরে বেড়াচ্ছেন তিনি। এক পর্যায়ে তার চোখ লেগে এলো এবং তার চোখটা যখন ভাঙলো তার শরীরটা এরকম লাগলো যে তিনি একটা বিশাল ঘুম দিয়ে মাত্র জেগে উঠেছেন। এবং কানে কেন জানি তার মনে হলো যে আজান দিচ্ছে কেউ, মনে হলো কিন্তু শুধুমাত্র। ওই সময় তার দরজায় কড়া নাড়ার শব্দ আসে। তো তিনি জিজ্ঞেস করলেন তার ছেলের নাম ধরে, কি রে অমুক নাকি? তো উত্তর দিল, না আমি মুক্তার। তো তিনি স্বাভাবিকভাবে বিছানা থেকে নেমে জিজ্ঞেস করতে লাগলেন যে মুক্তার তুই এত রাতে এখানে কি করিস? তো ওইভাবেই গেট খোলার আগ পর্যন্ত মুক্তারও বলে যাচ্ছিল যে ওই ওই উত্তরপাড়ার, সম্ভবত উত্তরপাড়া হবে, তো ওই উত্তরপাড়ার অমুকের মা মারা গেছে। এবং অমুকের মা তো মারা গেছে সন্ধ্যায়। দুঃখের কথা হচ্ছে অমুকের বাপ ওর একটু আগে মারা গেছে, দুইজনই মারা গেছে। মানে মারে গোসল দিয়ে সবকিছু সারলাম আমরা, কিন্তু এখন বাপও মারা গেছে। তো ততক্ষণে তিনি গেট খুলে ফেলেছেন। তো মুখ তার দাঁড়ানো, আবছা বোঝা যায়। তিনি জিজ্ঞেস করলেন এখন কি করবি ক? তো সে সিনিয়র জামালকে উদ্দেশ্য করে বলল, আপনার ছাড়া তো হবে না, আপনি হচ্ছেন না মানে সবকিছু, এখন কি করবেন না করবেন আপনি একটু এখানে আসে একটু দেখেন। এই কথাটা সে যখন বলে তখন তার কাছ থেকে কেমন যেন এক অদ্ভুত ধরনের ঘ্রাণ আসছিল, মানে সুঘ্রাণ না, কুটু একটা ঘ্রাণ। তো বক্তার হঠাৎ করে বলে উঠলো যে আপনার গা থেকে গন্ধ আসে কেন? গন্ধ কিন্তু সিনিয়র জামাল পেয়েছেন, কিন্তু মুক্তার বলে বসলো এই কথাটা যে আপনার গা থেকে গন্ধ আসে কেন, শরীর খারাপ নাকি? তো উনি বললেন যে বেটা তোদের কাছ থেকে না গন্ধ আসতেছে, চল সর। এই কথা বলে তিনি বের হয়ে গেছেন। তিনি বের হয়ে গেছেন এবং তিনি হাঁটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। আবেশ এবং সবকিছু দেখে তার মনে হচ্ছিল যে ভোর হয়ে গেছে এখন অলরেডি, মানে হয়তো আজান হয়েই গেছে, আজানের পরের সময়টা এখন একটু পরে আলো ফুটে যাবে, এটা হচ্ছে তার মনে হচ্ছে তখন। এখন তিনি আগে হাঁটছেন, মুক্তার তার পেছনে। তো তিনি মুক্তারকে জিজ্ঞেস করছিলেন যে অমুকের মা মারা গেছে কখন আর কিভাবে? তখন মুক্তার বলছিল যে অমুকের মা মারা গেছে, তিনি খুব কষ্ট পেয়ে মারা গেছে হুজুর। তো সিনিয়র জামাল জিজ্ঞেস করলেন কেন এই কথা বলতেছিস? বলে বুড়া বেটি চোখে তো দেখে না, আন্ধা মানুষ। তো সাজের রাতে ওনার আশপাশে কুপি জ্বালা রেখে গিয়েছিল। তো যখন কুপি জ্বালা রেখে গিয়েছিল তিনি তো অন্ধ, তিনি তো দেখেন না কিছু। কোন সময় জানি ওনার হাতের লাড়া লাগিয়া কুপিটা পড়ে গেছে। তো কুপিটা পড়ে যাওয়ার পরে যে আগুন লাগছে ওটা তো উনি কইতে পারবে না। উনি ওনার বিছনার মধ্যেই আগুনে পড়ে গেছে হুজুর। ঠিক এভাবে বললো কথাটা সে, উনি ওনার বিছনার মধ্যে আগুনে পড়ে গেছে হুজুর। ও আচ্ছা, এত কিছু হয়ে গেছে আমি কিছু জানি না। সিনিয়র জামাল এইভাবে উত্তর দিলেন আর কি, যে এত কিছু হয়ে গেছে আমি জানি না। তারপর মুগ্ধা বলতেছে যে আরো তো বড় খবর আছে হুজুর, ওই ওনার আগুন লাগলো, উনি যে ওইখানে আগুন লাগে পুরো মরে গেছে, এটা কেউ কইতে পারবো না। কইতে পারছে কখন জানেন? আরো অনেকক্ষণ পরে যখন বড় বলার বউ ঘরে ঢুকছে, দেখে পুরা খাট কয়লা হয়ে গেছে, আর শাশুড়ির লাশ থুবড়াইয়া পড়ে আসছিল বুড়ি, বুঝছেন? থুবড়াইয়া পড়ে আসছিল ওই বুড়ির লাশ, আগুনে ঝলছে না লাশ। ও কি রে, লাশের এমন ভয়ঙ্কর রূপ মানুষের হইতে পারে কোনোদিন দেখিও পর্যন্ত নাই। লাশ ব্যয় না, ভেতর থেকে পানি পড়তেছিল। লাশ কেমন যেন হয়ে গেছে, বুঝছেন? মানে কেমন যেন আঁকা বাঁকা হয়ে গেছে। মানুষের লাশ কোনোদিন আঁকা বাঁকা হয়? মুখগুলা খুললে আছে, লাগে যেন দেহ দানব, কেমন জানি একটা রূপ হয়ে গেছে শরীরের, কালা কুসকুসাও, আবার মাংসর ফাঁক হয়ে গেছে, মাংস কেটে গেছে, গায়ে হইতে পানিও পড়তেছে। ওই সময় ঝাড়ি মারল ওনাকে রীতিমতো। কথাটা এইখানে এসেই ঝাড়ি মারল সিনিয়র জামাল, বললো যে গালি দিয়ে বললো যে কিসব বাজা বাজা কথা বলতেছিস, চুপ কর। এইভাবে
মুক্তার তখন কোনো কথা বলে না। তো তারা হাঁটছে এবং হাঁটছে, হাঁটছে এবং হাঁটছে। এখন হচ্ছে ওই জায়গা থেকে ঠিক যেই জায়গাটা তার এখন যাওয়ার পথে মানে আসার পথে ছিল ডান দিক, এখন যাওয়ার পথে বাম দিকে। তো সেই জায়গায় এসে পৌঁছতে আর বড় জোর 10 মিনিট লাগবে, 10 মিনিট মাত্র। ততক্ষণে কিন্তু তারা হেঁটে হেঁটে ওই অংশে এসে পৌঁছেছেন যেখান থেকে কিন্তু চর শুরু হবে, এবং এই দীর্ঘ পথে কিন্তু প্রায় 10 মিনিটের মতো হাঁটা পথ। তো এই চর যখন শুরু হলো, সিনিয়র জামাল এখন একটু অস্বস্তি অনুভব করছিলেন একটু আগে, এখন একটু ঠান্ডা হলেন। তিনি জিজ্ঞেস করলেন মুক্তারকে, তো বেটা মূল্য কিভাবে? তখন মুক্তার কয়, ও তারও ভয়ঙ্কর ভাবে মরছে। তো সিনিয়র জামাল উত্তর দিলেন, কিভাবে? মুক্তার নাকি তাকে বলেছিল, সে তো অনেক বড় কথা, ওনার বড় কৌশল করার লেগে না অনেক বড় একটা ডেক্সি, ওই ডেক্সির ভিতরে পানি বসাই দিছিল তারা সবাই, বড়ই পাতাও দিয়ে দিছিল আর অন্যান্য সমস্ত কিছু দিয়ে দিছে। ডেক্সির পানি গরম হয় না, আগুন দেয় গরম হয় না। বেটির লাশের ধারে কাছে গেলে লাশ থেকে গন্ধ, পচা গন্ধ না কেমন জানি গন্ধ। এখন ওই পাতিলে যে তলায় আগুন দেয় না, ওই আগুন দেওয়ার পরেও কিন্তু গন্ধ, ওই আগুন জ্বলে ওইখান থেকেও গন্ধ, পানি থেকেও গন্ধ, এদিক ওদিক সব জায়গায় গন্ধ। এই জন্য বেটা চিল্লাই চিল্লাই করতেছিল, এত গন্ধ কে, চারপাশে এত গন্ধ কে, এদিকে গন্ধ সেদিকে গন্ধ, চারপাশে গন্ধ। বেটির জামাইয়ের অবস্থা ততক্ষণে খারাপ, খালি কয় গন্ধ আর গন্ধ, এরকমই চলতেছে। তারপরও আমরা মিলে ওই ডেস্কের তলা আরো বেশি আগুন দিছি, পানি যাতে একটু হলেও গরম হয়। একটু যদি গরম না হয় তাহলে কি হইব কন হুজুর? তো পানি গরম হওয়ার পর পানি নিয়ে আনা বসলো মাত্র সবাই, আমরা কাজ করতেছিলাম, হঠাৎ করে বুড়া মানুষটা কোত্থেকে দূরে এসে পানির ভিতরে একেবারে দিল ঝাঁপ। এত বড় ডেক্সির ভিতরে তার শরীরটা কিভাবে ঢুকে গেল বুঝলাম না। ঢুইকা তো গেছে আর বাইরে হয় না, ঢুইকা তো গিয়েছে আর বাইরে হয় না, পাতিলের ভিতর থেকে তো আর তারে বাইর করতে পারি না আমরা। এই কথা শোনার পরে থমকে দাঁড়িয়ে মুক্তার চেহারা দিকে তাকালেন তিনি। এরপরে সিনিয়র জামাল বললেন, কি কস তোরা আজব কথাবার্তা, একটা বেড়া এইভাবে গরম পানির ভিতরে যা লাভ দেয় আর এইভাবে নাকি, কি কস? মুক্তার উত্তর দিল, আরে হুজুর সত্যি সত্যি কইতাছি, ওই পানির ডেক্সের ভিতরে সে লাভ দেওয়ার পরে ওই বলকানো পানির ভিতরে সে যখন লাভ দিছে না, সে বাঁচার চেষ্টা করতেছিল, বাইরে আসার চেষ্টা করতেছিল, কিন্তু সে এমন ভাবে আঁকড়ায় গেছে হুজুর, এখন তো সে বাইরেতে পারে না। তার জানটা একটুখানি ছিল, একটুখানি, তখন পর্যন্ত তার জান যায় নাই। আমরা পানিতে হাতও দিতে পারতেছি না, পানি এত গরম, এত গরম পানি, আমরা হাত দিতে পারি না। কিন্তু তারপরও ওই পানি ফালায় দেওয়ার চেষ্টা করছি আমরা। ফালায় দিতে যায় দেখি কি শরীরটা এমন ভাবে বাঁকাই গেছে, এখন পাতিল কাইটা তারা বের করতে হবে, আর নয়তো তারে কাইটে ওই পাতিল থেকে বের করতে হবে। তো এই পর্যায়ে এসে মুক্তারকে তিনি বলে যায়, থাম 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 থাম, আর কথা বলিস না, যথেষ্ট বলছিস, চুপ। তো এবার ওনারা হাঁটছেন, হেঁটে হেঁটে প্রায় ওই জমির প্রায় কাছাকাছি চলে এসছেন, এবং বাম দিকে এখন তিনি নামবেন, মানে যেই বাড়িতে লোক মারা গিয়েছে যেটা বলা হচ্ছে সেই বাড়ির উদ্দেশ্যে আর কি বাম দিকে এখন তিনি নামবেন। তো তিনি নামলেন, তার পিছু পিছু মুক্তার কিছুটা দূরে এখন কিছু লোকজন সামনে জড়ো, এবং এই কিছু লোকজন সামনে যে জড়ো হয়েছে এবং তিনি যে বাম দিকে নেমেছেন, এই জায়গাটা কিন্তু আসলে ওই জমিটার ওই অংশ, একেবারে ওই অংশ যেই অংশে ধানের পাইলের নিচে ওই কবির মতো দেখতে সে ব্যক্তি মারা গিয়েছিল, যার মৃতদেহ ছিল সেই ধানের পাইলের নিচে, ভস্মীভূত হয়ে যাওয়া ধানের পাইলের নিচে। তো সেইখানে অনেক মানুষজন জড়া, এত মানুষজন জড়ো হয়েছে যে তিনি গুনতে পারছেন না কয়জন। লাশের খাট তো রাখা, এবং
মুক্তারের পুরো কথা তো তিনি শুনেন নাই। ওইখানে একটা ডেকচিও রাখা এবং ডেকচি থেকে দুটা পা বেরিয়ে আসে। একজন আগে আসলো, একজন আগে আইসা ওনাকে নিয়ে গেল কোথায়? ওই যে মহিলা যে মারা গেছে তার চেহারা দেখানোর জন্য। তার চেহারা দেখে তাকে বলছিল, এরা কি আপনি চেনেন? সিনিয়র জামাকে বলছিল যে এরা কি আপনি চেনেন? সিনিয়র জামা বললো, না আমি চিনি না। কিন্তু সিনিয়র জামা এটাও খেয়াল করলেন, এতক্ষণ যে মুক্তা বলছিল যে বুড়ি নাকি আগুনে পড়ে মারা গেছে, এখন যাকে দেখতে পাচ্ছে সে তো আসলে যুবতী মেয়ে। ঘটনা কি? এই অবস্থাতে ওই পাতিলটার ভেতর থেকে লোককে বের করে আনার তো আপ্রাণ চেষ্টা করছে, তখন চারপাশে মানুষ বের তার করতে পারছে না, নিথর দেহ, পা দুটো বেরিয়ে আছে শুধু। তো একজন এসে বললো যে হুজুর, আপনি যদি কিছু করতে পারেন, যদি ওনাকে একটু বের করে আনতে পারেন। সিনিয়র জামাল তো এটা খেয়ালই করেনি ঘটনা কি। তিনি যখন গেলেন পাতিলের কাছে, তখন তিনি দেখতে পান যে দুইটা পা ঝলসানো এবং পানির ভেতরে বাকি শরীর তো দেখা যায় না, কিন্তু একটা ভয়ঙ্কর চেহারা, মাথাটা ঠিক দুপায়ের মাঝখানে তার দিকে তাকিয়ে আছে, চোখে এক ভয়ঙ্কর রকমের হাসি। এইটা দেখার পরও তিনি তখন সহ্য করে দাঁড়িয়ে রইলেন, ভয় পান নাই। তো তিনি মুক্তারকে উদ্দেশ্য করে বললেন যে তাহলে এক কাজ কর, জানাজার ব্যবস্থা কর। তো সেই সময় তার পেছনে পেছনে দুইটা জানাজা বের হয়, দুইটা জানাজা। তো প্রথম জানাজা হচ্ছে যে সে খাট, যে খাটের উপরে সেই মহিলাকে রাখা, এবং দ্বিতীয় খাটে যে ব্যক্তি যে ডেকের ভিতরে ছিল তাকে সরাসরি উঠিয়ে দেওয়া হয়েছে, আর কোনো কিছু না। এখন দুই লাশ একসাথে কবর দিয়ে দিলে আরো লাভ। তো তারা এখন এগিয়ে যাচ্ছেন, কিন্তু কেউ অদ্ভুত ভাবে কালেমা পড়ছে না, কেউ কিছু করছে না, নিঃশব্দে সবাই এগিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে পায়ের জুতার কোনো শব্দ নেই, কোনো শব্দ শোনা যায় না। সিনিয়র জামাল এগিয়ে যাচ্ছেন তো এগিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন তিনি খেয়ালও করতে পারছেন না। এগিয়ে যাচ্ছেন, তিনি চলছেন, কিন্তু একটা সময় পায়ের গোড়ালির ব্যথার কারণে তিনি থমকে দাঁড়ান, আর ওই সময় তার সেন্স ফিরে আসে। তিনি কোথায় যাচ্ছেন আর কার পেছনে যাচ্ছেন? আশেপাশে তাকালেন তিনি, কই মুক্তার তো নেই। আর রাস্তাটাও তো যে একেবারে সরাসরি মহাসড়কের সাথে যোগাযোগ রক্ষা করে, অর্থাৎ এখান দিয়ে যদি বড় কোনো গাড়ি যেতেও পারে, তাহলে তো পরে তার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত। এরকম একটা অবস্থা তার হুশটা ফিরে আসার পরে। কি হলো তিনি বুঝতে পারলেন না। খোঁজ খবর নিলেন, সমস্ত কিছু নিলেন, চারপাশে দেখলেন না তো ওই বাড়ির কোনো লোকের কিচ্ছু হয়নি, আর মুখদারও তার কাছে আসেনি। তাহলে কে তার কাছে গিয়েছিল? এই ব্যাপারটা যে কে তার কাছে গিয়েছিল, সিনিয়র জামাল, এইটার উত্তর চাচ্ছিলেন আমার কাছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে ঘটনা কি এইটুকুই বা এই জায়গাতেই শেষ? উনি বললেন যে উনার তো এরপর আর কোনো ঘটনা ওই জায়গায় ঘটেনি বা ওই রিলেটেড কোনো ঘটনা ঘটেনি, কারণ আমি তখন তাদের পাশে অন্য কারণে, এই সিনিয়র জামালের বাড়িতে আমি অন্য কারণে এখন। তো সিনিয়র জামালের ব্যাপারটা যেটা আমি পরে জানতে পারি, যে কথা আমি তাকে বলেছি অবশ্যই, পরে যেটা আমি জানতে পারি তা হচ্ছে ওই যে কবির মতো দেখতে যে লোক, ওই লোকের মার্ডারে, ওইটা মার্ডারই, কিন্তু ওই লোকের মার্ডারে কিন্তু সিনিয়র জামালের কোনো হাত নাই। প্রথম যে সন্দেহটা ছিল যে লোকজন, অন্যান্য ভাড়াটায় লোকজন তো আশপাশে কাজ করছিল, তাদের ভিতর থেকে কেউ কোনো কিছু করলো কিনা, ওইটাই সন্দেহ ছিল, এবং ওইটাই আসলে সত্য। ওই ভাড়াটির লোকগুলোর ভেতর থেকে কেউ না কেউ তাকে মেরে ওই ধানের পাইলের নিচে লুকিয়ে আগুন লাগিয়ে দিয়ে ওইখান থেকে চলে যায়, এবং তাকে মারার উদ্দেশ্য ছিল সিম্পল একটা উদ্দেশ্য, অত্যন্ত সিম্পল একটা উদ্দেশ্য, তা হচ্ছে একটা চিরুনি এবং একটা আয়না। এই দুটি জিনিসের জন্য তাকে খুন করেছিল সেই অপর এলাকার শ্রমিক, খুন করে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে গেছে।
এটাই আমি জানতে পেরেছিলাম এই ঘটনার সূত্রপাতে। আমি এই ঘটনা শুনতে পাই শুধুমাত্র তাদের বাড়িতে যাওয়ার পরে তিনি নিজে থেকে আমাকে জিজ্ঞেস করার জন্য আগে এই ঘটনা বলেছিলেন। তারপরে জানতে চেয়েছিলেন যে এটা কি হতে পারে বা ওই লোককে মেরেছে কে। তো আমি যখন খবর নিয়েছিলাম, কেউ আমাকে সরাসরি বলেনি ওই লোককে মেরেছে কে, বরং আমাকে এইভাবেই শুনিয়েছিল ঘটনাটা। তা হচ্ছে, এক ব্যক্তি রাতে শুয়েছিল, আরেক ব্যক্তি তার পাশে চুপি চুপি এলো, তার মাথায় মারলো এক বাড়ি, তাকে টেনে নিয়ে গেল এক জায়গায়, ছড়ানো হলো কিছু পাতা, ঢুকিয়ে দেওয়া হলো তাকে, ধরিয়ে দেওয়া হলো আগুন, আয়না আর চিরুনি নিয়ে লাপাত্তা সেই লোক। ঠিক এইভাবে বলেছিল আমাকে ইনফরমেশন। ওই ইনফরমেশন আমি একেবারে ওইভাবে তাকে পৌঁছিয়ে দিই, ঠিক যেভাবে আমি আপনাদেরকে এখন পৌঁছে দিলাম, এবং ঠিক যেভাবে আমাকে ঘটনাটা তিনি বলেছেন। এই ঘটনাটা আমি আপনাদেরকে শোনালাম। সিনিয়র জামালদের পরিবারের একটা ঘটনা, কিন্তু এই সিনিয়র জামালদের পরিবারের আরো অনেকগুলো কাজ ওই সময় আমার হাতে। এখন শোনাবো তার বড় ছেলে এবং তার নাতি, এই দুজনের ঘটনা, যার কারণেই মূলত এই যে সিনিয়র জামাল, তার পরিবারে আমাকে প্রবেশ করতে হলো, তার পরিবারের ভেতরে। এবং প্রথম ঘটনাটাই কিন্তু আমি বললাম, সিনিয়র জামাল আমার কাছে জানতে চেয়েছিল যেটা কি হতে পারে, কেন হতে পারে। এখন চলে যাচ্ছি পরবর্তী একটা ঘটনায়। আজকে পর্বে কিন্তু এই পরিবারের সিনিয়র জামালের বড় ছেলে এবং নাতি, এই দুজনের ঘটনাটা থাকবে এপিসোডের শেষে। এখন শোনাবো বগা মাছের একটা ঘটনা। হয়ে যাচ্ছে আমি বগা মাঝি। এইবারের সময়ে বহুত কষ্টে দিন কাটতেছিল আমার। বাজার সদাই কিচ্ছু নাই কোনো জায়গায়। বাজার সদাই পাম্মু করতে টাকা পয়সা ইনকাম করা কি সহজ কাম নাকি? বেশি কোড ইনকাম করতে পারি না, এই নৌকাই চালাতাম বেশি। আবার তখন অত বেশি খেয়াঘাট পাড়ি দিয়েও টাকা ইনকাম হইতো না। চেষ্টা করতাম, তারপরও একলা পেট তো, এই কোনো মতো চলতো। ওই সময় অনেক কষ্টে থাকতাম দেখে, মানে কোনো রকমের দুটা ভাত বলকে খাইতাম। মনে করেন একটা সিদ্ধ আলু খাইলাম, একটু লবণ দিয়ে মরিচ দিয়ে খাইলাম, এইভাবেই চলছে। তখন একটা জাল ছিল, জালের মধ্যে বিশাল বড় বড় ফুটা মাছ। ওই জালের মধ্যে বেশি আটকেত না, ওই মাছ দুই একটা আটকে যেত যদি ওই দিয়ে চলতো। নিজের খোরাকি তো নিজের মিটান লাগবে, তাই না? তো এইবার আবার এখন কামও করতাম, গোড় করতাম। ওই যে বেড়া মানুষ ময় না, বেড়ি মানুষ ময় না, হ্যাঁ করে যে গোড় দেয় না, গোড় দাফন করে না, এই গোড় করতাম। তো এইবার কালে একদিন সন্ধ্যার ঋতুর দিকে দুটা বেড়া এলো। দুটা বেড়া কইতেছে যে গোড় খোদা লাগবো, অমুক গ্রামে যাওয়া লাগবো। সেই সময় কিন্তু আমি পদ্মার পাশে থাকতাম। তো আমি গোড় খোদা লাগবো। তা আমি হ্যাঁ করে করলাম, ঠিক আছে চলেন লয়ে যান। অন গেলাম আমি হিয়ানে, বহুত দূরে যাওয়া লাগছে রাতের বেলা। ওন রাত বেড়াইতে অনেক সময় মানুষের তো গোড় দেওয়া লাগে, গোড় না দিলে বিপদ আপদ হইতে সময় লাগে না। দেশ গেলাম তো রাতের বেলা জলদি জলদি তিনজনে মিলে একটা গোড় খুঁজে লাইলাম, আমি আর হ্যাগো দুজন লোক। আর আরামসে গোড় খোদার পরে দাফন হয়ে গেল, সবকিছু হয়ে গেল। এই মাইজের রাইতে আবার হাইডা 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 নিজে যে জায়গা থাকতাম এই জায়গায় আইতাছি। অনেকক্ষণ লাগবো তখনও, রাস্তাঘাট তো চেনা, কিন্তু পরান্ডার মধ্যে একটু শান্তি আর একটু খুশি, কারণ করা টাকা পাইছি, কামে লাগবো। আমি হাইটে যেতেছি। আন্ধার রাত দেখছেন কোনোদিন? আন্ধার রাতের মধ্যে কিন্তু ওই আকাশের মধ্যে ছাই দেখা যায়, ছাই। উনি কিন্তু ছাই বলতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি কথা বোঝাচ্ছেন। তখন আন্ধার রাতে কিন্তু ছাই দেখা যায়, ওই ছায়ের অনেক আলো। কোনো সময় মানে পুরা প্রান্তরটা জল করে, শিকশিক করে দেখা যায়, সব দেখা যায়।
এমনকি ধরেন বহু দূর থেকে একটা মানুষ একটু নড়াচড়া করলো ওই আলো দেখা যায়, আর সাদার আলো হইলে তো কোনো কথাই নেই। কিন্তু এই সময় না অত বেশি অন্ধকার ছিল না। সেদিন যাইতেছিলাম আরামসে, বললাম না পরান্ডার মধ্যে একটু সুখ। কারণ আমার লগে লগে খেয়াল করে দেখলাম একটা বুড়ি আডে, বুড়ি বুড়ি এত বদনা। বুড়ি যে হাঁটতেছে, বুড়ির যে শাড়িটা খুলে যেতেছে আস্তে আস্তে। শরমের ব্যাপার না, বুড়ি মানুষ কাপড়টা খুলে যেতেছে, কেমনে তাকাই কন? নিজেরও তো শরম লাগে। তো আমি আর হাত দিকে তাকাই নেই, কিন্তু আমি দেখছি যে হ্যার 5-6 হাত কাপড় খুলে গেছে। ওই মাটির লোকে চেষ্টাইতেছে শাড়িটা, হ্যাঁ প্রায় উদাম হয়ে যাওয়ার মতো অবস্থা। লেগে আমি আর হাত দিকে তাকাইও নেই এক ফুলকের লেগেও। হ্যাঁ আমাদের তো ডাক দেয় মাঝে মাঝে, আমার কয় যে কি রে তো জোরে জোরে হাঁটস, আস্তে আস্তে হাঁট। আর নিজে নিজেই কথাবার্তা কয়, এদিকের কথা সেদিকের কথা, ওইদিকের কথা ওইদিকের কথা। কোনো সময় খেয়ালই করি নাই যে হ্যার কথাবার্তা গুলো কেমন জানি হাওয়া বাতাসের কথাবার্তা। হাওয়া বাতাস যেমনি কথা কয় সেরকম কথাবার্তা। হাঁটতেছি, ওই বুঝে পরাণের খুশি, হাঁটতেছি, কিন্তু কেমন জানি তারপর লাগতেছিল, মনে হইতেছিল কি কোন জিনিসটা জানি আমি একটা থাবা মেরা বসে আমার পিঠের উপরে। কি জানি মনে করে আমি বুড়ির দিকে একবার তাকাইলাম। বুড়ি না চুলগুলো তো বুড়ি করছে এরকম ওরকমই, কিন্তু তারপরও কেমন জানি লাগলো, একটা খটকা দিল। বুড়ির যে আকৃতি, বুড়ির এই আকৃতির দিকে আমার মনে হইতেছে এই বুড়ির মনে হয় আমি দেখছি, কিন্তু আমি দেখি নাই। আমি জানি আমি দেখি নাই তারে, কিন্তু এরপর অপরাণটা হইতেছে যে এই বুড়ির আমি দেখছি কোথায়। তো এই যে আমার পরাণ এই সমস্ত কথা চিন্তা ভাবনা করতেছে, ওই বুড়ি শুনবে কেমনে? ওই বুড়ি নিজে থেকে কইল, আরে আমার লগে তো তোর একটু আগে দেখা হয়েছে, দুঃখ কষ্ট অনেক, আমি হাঁটতে পারতেছি না, তুই এত জোরে জোরে হাঁটতেছিস, তোর লগে তো আমার একটু আগে দেখা হয়েছে, তুই না আমার গোর খুঁজতে আইলি, তুই না আমার গোর খুঁজতে আইস। ডর লাগে না? আমাদের ডর লাগতে পারে, মানুষের ডর লাগতে পারে, আমি বগা, আমার ডর লাগে না। আমি আগের থেকেই দেখিয়া করে কইছি না। কিন্তু এই বুড়ির হাঁটা চলার মধ্যে যেমন তফাৎ, তেমন ওই যে পিঠটার মধ্যে কেমন এক অশান্তি, মনে হচ্ছে একটা থাবা পর্ব যে কোনো সময় পিঠের উপরে কেমন জানি পিঠের সাইডটা করতেছে, আমার চিকচিক লাগে। তাই আমি বুড়িরে উত্তর দিলাম যে বুড়ি তুমি জেনতে আইসো হেনে চলে যাও, তুমি আমার পিছিয়ে পিছিয়ে কই যাবা? বুড়ি কি জানি কথা কইলো, খেয়াল নাই কি কইলো আমার খেয়াল নাই, কিন্তু বুড়ি এরপর আমার পিছিয়ে পিছিয়ে আডে। আমি তো বুড়ির দিকে তাকাই না, আমি হাইটে যেতেছি, আর বেশি দূরে নাই, মনে করেন 1 মাইলের তো একটু কম সময় বাকি আছে। হাইটটা যেতে কমসে কম আধা ঘন্টার বেশি লাগবে আমার। আমি তো হাঁটতেছি আমার প্রাণ তো একবার যতখানি শান্তি লাগে অতখানি শান্তি লয়া, কিন্তু বুড়ি তো আমার পিছা ছাড়ে না। ওই যে পিঠের উপরে তো থাবা দেওয়ার মতো যেরকম লাগতেছিল ওরকম এখন আর লাগে না। তো পরান্ডার মধ্যে তো খায় সাইল, আবার ডর ভয় সব কেটে গেছে। কোন ফাঁকে যে বুড়ি আমার পিছন থেকে সরে গেছে এটা আমি কইতে পারবো না। অনেকক্ষণ ধরে কোনো শব্দ হয় না দিকে ঘুরে তাকাইছিলাম, দেখি কেউ নাই। চারপাশ তো একেবারে খোলা প্রান্তর, মনে হয় যেন আপনি মরুভূমির উপরে খাড়া আছেন, চারপাশে গাছপালা বহু 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 দূরে, এত দূরে না। আমি যে জায়গায় তখন নৌকা বাইতাম ওর একটা বড় বড় শাখা ছিল, ওই শাখার মোহরাটা কয়েক মাইল দূরে যায় সিধা পদ্মায় পড়ছে। আমি করতাম কি এইবার থেকে লোকের ওই পাড়া নামাইতাম, এবার থেকে আবার লোক নিয়ে এই পাড়া আইতাম, এটাই আমার কাম ছিল। আমি আমার জায়গা তাইছি ওই বেড়ার ঘর, আমার বেশি কিছু লাগে না, ওই নাইকেল কয়টা ডুগ্গা হইলি হয়, নাইকেল তাল পাতার কয়টা দুগ্গা হইলি হয়, অত কিছু লাগে নাকি। একলা মেসের দম ফুরাই গেলে তো শেষই,
আর নিজের ঘরের মধ্যে বললাম, আরাম লাগতেছিল, শান্তিও লাগতেছিল। শুয়ে আসি, ঘুমে গেছি, কখন কইতে পারবো না। কিন্তু না, মাঝরাইতে আমার কে জানে আবার ডাক দিল। মাঝরাইত না, মনে হয় মাঝরাইত, আবার কি লেগে জানি মনে হয় শেষ রাত। বুঝতে পারতেছিলাম না ওই দিন কি হইতেছিল, খুশির ঠালায় আর কি। ডাক দিল, উঠলাম, যে গেলাম কেডা ডাকে। উত্তর দিল, মুনসা। আমি বললাম, কেডা মুনসা? বাইরেও না। এখন বাইরে এলাম, আমার চোখকে তো ঘুমা ছিল অনেক। দেখি যে একটা হাফ লেডিস টাইপের বেড়া, বুঝছেন? বেটা কিন্তু হাফ লেডিস টাইপের। হাফ লেডিস টাইপের বেটা করে আমি চিন্তারি, এরা কেমনে কেমন জানি আড়াচলা করে। বেটা আমার কইতেছে নৌকাটা পার করে দিতাম। আজীব কথাবার্তা। আমি যে গেলাম যে তোর রাইতে আপনার জানলেন কেন যে আমি নৌকা পার করে দিব তোরে? ওই হাফলিজ বেড়া আমার কইলো, আমি জানি আমি দিদা যাওয়া আসা করি, আমি আপনার নৌকা উঠছে, আপনি যেখানে থাকেন ওটা আমি জানি। তো এখন তো উঠতে গেছি, কি করবো? নৌকা তো বেশি দূরে না, একটুখানি নিচে নামলেই নৌকা পেয়ে যাবো। তো সে অনেক অনুরোধ করতেছে। আমি গেলাম, আচ্ছা ঠিক আছে, ওড়েন, নৌকাতে ওড়েন। ঘুম আমার চোখকে অনেক ঘুম। আমি নৌকাতে উঠটা বইটা ধৈরাও ঘুমে গেছি কে জানেন? ওই সময় বেটা ডাক দেয় আমারে। ওই হাফ লেডিস বেটার গলাটা এরকম একটা লেডিস টাইপের গলা না, বেটা ওই গলা যে ডাক দিলে কেমন জানি নিজের কাছে শরম লাগে। তারপরও ওই বইটার মধ্যে বইটা ধৈরা 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 বইটা আমি পাই, নৌকাও যায়, চোখকে না বেজায় ঘুম। কিছু বুঝতেছি না, কিছু ঠাউর করতে পারতেছি না, মনটা চাইতেছে ঘুমায় যাই, পানিতে পড়ে গেলেও ঘুমাবো। এত ঘুম মনে চাইতেছে আমার, এরম তো লাগে না। নিজে খেয়াল ফেরত আনলাম, একেবারে চোখগুলা খুললাম ডাইরেক্ট। চোখগুলা খোলার পরে চারপাশ তাকাইলাম, আমার নৌকায় তো যাত্রী উঠছে। যাত্রী তো নৌকায় ওই পারে নামা দিতে হইব। আমার নৌকায় হাফ লেডিস উঠে নাই, কোনো মানুষ উঠে নাই। যে উঠছে হ্যাঁ মরা মানুষ। এটা বড় ট্রাঙ্ক আছিল হের লগে। আমি নৌকার বইটা ধইরা বসে আছি, নৌকা তো আস্তে 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 চলে। ওই ট্রাঙ্কের ভিতরে হাফ লেডিস বেটার লাশ আমি দেখতেছি। ট্রাঙ্ক কিন্তু বন্ধ। আমি এরপরও ট্রাঙ্কের ভিতরে দেখতেছি হাফ লেডিস বেটার লাশ, আর হাফ লেডিস বেটা আমার চোখের সামনে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি করতা? সে উত্তর দিল সে পালাগান করত। তখন আমি বললাম, ট্রাঙ্ক পাইছো কই? কিনছি। বললাম, ভালো, আচ্ছা বলো তো ট্রাঙ্কের ভেতর কয়দিন ধরে আসো? সে তো উত্তর দিল না তখন আমারে। সে আমার দিকে এমন ভাবে তাকাইলো, সে যেন কল্পনাই করে নাই যে আমি তার ব্যাপারে জানতে পারবো। আমি আবারও তারে জিজ্ঞেস করলাম, ট্রাঙ্কের ভিতরে কয়দিন ধরে আসো? আঙ্গুল দিয়ে ইশারা দিল। যদি এখন ট্রাঙ্ক খুলি তো দেখবো 7 দিন পুরান লাশ। ওই ট্রাঙ্কের ভিতরে হাফ লেডিস বেটারে ঢুকে রাখা সম্ভব, কিন্তু সম্ভব কিনা সন্দেহ হইল। তো ওই হাফ লেডিস বেটা আমার সন্দেহটা মনে বুঝতে পারছিল। সে উত্তর দিল, ভাইব না, যেমন দেখতেছ এমনি রাখে নাই, আমার কাইটার টুকরা টুকরা করে রাখছে। তুমি ওই মোহনার দিকে আমারে লয়ে যাও, ওই মোহনার দিকে লয়ে যায় আমারে ছাইরা দাও, আমি যাবো কা। কিছু আর কই নাই। মানে এখন যদি আমি এই ট্রাঙ্কটা খুলি, এই ট্রাঙ্কের ভিতরে আমি এই হাফ লেডিস বেড়ার টুকরা টুকরা লাশগুলাই পামু। চিন্তা করলাম না বেশি, নৌকাটা ঘুরাই দিলাম। কয়েক মাইলই তো। আমি নৌকা ভাই,
যদি আশপাশে মানুষ থাকতো, আশপাশে মানুষ দেখলে কইতো একটা খালি নৌকা এই বড় খাল ধইরা কেন মোহনার দিকে যাইতেছে, এটাই চিন্তা করতো মানুষ। আর আমি কি দেখতেছি, যে বেড়ার লাশ ট্রাঙ্কের ভেতরে সেই আমার যাত্রী। আমার যাত্রী সে মরাও, আবার সে লাশও, দুইটাই। আস্তে আস্তে যেতেছি, একটা পর্যায়ে এসে সে আমারে বলল, আমি এখন পানিতে ঝাঁপ দিব, তুমি ঠিক মোহনার আগে যা পৌঁছায় যা ট্রাঙ্কটা ফালাই দিও। এই কথাটা বলে সে আমার সুযোগই দেয় নাই, সুন্দর করে কাত হয়ে পানির মধ্যে পড়ে গেল। যখন সে কাত হয়ে পানির ভিতর পড়ে যায়, আমার নৌকাটা তো তাকে পার করে চলে যেতেছে। ওই সময় এই নৌকা যখন তার পাশ দিয়ে যায়, আমি তারে দেখতেছি সে পানির ভেতরে ডুবা যেতেছে। ওই হাফ লেডিস বেড়া পানির ভেতর ডুবা যেতেছে, তার চুলগুলা, তার চোখ, সবকিছু আমি দেখতেছি অদ্ভুত ভাবে, আজব। ওইদিকেই যায়, যেদিকে যাইতেছি ওইদিকেই। ট্রাঙ্কের ভেতরে লাশ, ওই ট্রাঙ্ক আমার সামনেই। কেমনে কি করবো, ডর তো লাগে। একটা ট্রাঙ্ক, এই ট্রাঙ্কের ভিতরে না জানি কেমনে কেমনে লাশটারে রাখছে, কিন্তু আমি দেখতে পারতেছি ওর পেটের ধার দেয়াল মাথাটা, আর হাত পা গুলা এমন ভাবে কাইটটা সাজায় রাখছে যেমনে গরুর নলি কাইটটা সাজায় রাখে ওইভাবে। ট্রাঙ্ক কিন্তু বন্ধ, কেউ কইবার পারবো না যতক্ষণ পর্যন্ত ট্রাঙ্ক খুলবার না পারে কেউ। আমি আমার নৌকা বেয়ে যেতেছি, বইটা দিয়ে দুটা বাড়ি মারি আস্তে আস্তে আগাই, বইটা দিয়ে দুটা বাড়ি মারি আস্তে আস্তে আগাই। পরে হুট করে খেললো, আমার কোন জায়গায় নামাইতে করলো। এখন তো মনে আছে আমার কইছিল মনে হয় নামাইতে, কিন্তু এইবার কারা আমার মনে পড়তেছিল না এই আমার কোন জায়গায় লাশ ফালাইতে কইছে। কোন জায়গায়? এই বড় শাখার মুখে, নদীর মোহনায়, নাকি মাঝ নদীতে? বুঝবার পারতেছি না কি করব। হঠাৎ করে কেমন জানি লাগতে শুরু করছে। চারপাশ তো আন্ধার, তাই না? আকাশের ওই ছাইয়ের মতো আলোগুলো তো তখনও পড়তেছে, কিন্তু কেমন জানি লাগে। ওই আবার আগের মতো লাগতেছে। আমার মনে হচ্ছে একটা থাব আমার পিঠের উপর এসে পড়বে যে কোনো সময় থাবার আমার পিঠের উপর এসে পড়বে, আর এক থাবা দিয়া আমার ছাল বাকল মাংস গুদ্দা সব বের করে ফেলাইব। শরীরের মধ্যে শিহরণ জায়গা ওঠে। কাবুনি দিল দুবার, ডরাইছি আমি। কেমন জানি লাগতেছে, পানির হাওয়া কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে পানির হাওয়া বদলে যেতেছে। দেখলাম কেমন নৌকা যাইতেছে নিজের ইচ্ছার মধ্যেই, আর আমি কিছু করতেছি না, আমার নৌকা যাইতেছে। কে কোন দিকে লয়ে যায় সাও আমি যাই না, কিন্তু দূরের পথ, অনেক দূরের পথ। আমার নৌকা যেহেতু চলতেছে, আমি জানি আমার নৌকাটা পানি চালাইতেছে। আমি বইটাটা পাশ কইরা 2 হাড়ুর উপরে রাখছি। ট্রাঙ্কের ভিতরে তো শব্দ হয়, ঠক 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 ঠক, আবারও শব্দ হয়। আমি কইলাম, তোমার লাশ দেখার কোনো ইচ্ছা আমার নাই, হুদাই আমার এগুলা দেখায়ও না। কিন্তু কি হইল জানেন, একবারে পুরা ট্রাঙ্ক খুলে গেছে। একটা মানুষের কাইটটা ট্রাঙ্কের ভিতরে কেমনে রাখতে পারে, এইবার আমি দেখে অবাক হইছি। কাপড় চুপড় না ঢোকায় এই ট্যাঙ্কের ভিতরে, আর এই ট্রাঙ্কের ভিতরে একটা মানুষ এই হাফ লেডিসের কাইটটা টুকরা টুকরা কইরা রক্তগুলারা সাফ কইরা মনে ঢুকাইছিল। নইলে তো গন্ধ বেড়ে যাওয়ার কথা আসছিল এতক্ষণে। গন্ধ তো লাগে একটু, কিন্তু ডরে কিছু বুঝতেছি না।
পিঠের মধ্যে ওই রকম লাগতেই আছে, মনে হচ্ছে কোন সময় একটা ঠাড়া নিয়ে আয়া পড়ে, এরম লাগে আমার। ওই থাবাড়া যদি আমার ধরে, যদি শাল বাকল সব উঠা হেলায়, আবারও শিহরণ দিল আমারে। কি করবো বুঝতেছি না। নৌকা কি আমার এই জায়গায় বিপদে ফালাই দিবে নাকি? চিন্তা করতেছি অনেক কিছু। ভুল কাজ করলাম নাকি? এখনো সময় আছে। খেয়াল করে দেখলাম, কইলাম না যে পানির আচরণ বদলাই গেছে, হাওয়া বদলাই গেছে। আমি হুট করে খেয়াল করে দেখলাম আমি একটা নদীর মুখের সামনে। আর বেশি দূর নাই, 2-3 মিনিট, 2-3 মিনিট আমি একেবারে সিধা নদীর মাঝখানে যা পড়ে যাবো কিছুক্ষণের মধ্যে। এত স্রোত চারপাশে, হঠাৎ এরকম ঘটনা কেমনে ঘটে, কেমনে ঘটতে পারে? হ্যাঁ, ওপরে একেবারে মুখের সামনে এই আন্ধারের ভিতরে দেখতেছি পা করছে পানির পাক। আমার নৌকা ওই দিকেই যাইতেছে, ডাইনেও না বামেও না, একেবারে মাঝ বরাবর। এটা তো নদীর মুখ, নদী তো সামনে, ওই পাশে কিছু দেখা যায় না, খালি পানি আর পানি। পানি নড়াচড়া করতেছে, তারা আর আলো পানি থেকে ঠিকরে আসতেছে, আর পানি যে সামনে গোল গোল ঘুরতেছে, ওইটাতে একেবারে স্পষ্ট দেখা যায়। যদি পাকের ভিতরে আমার নৌকা পড়ে, আমি তো শেষ। নৌকাও যাব, জানো যাব। আচমকা খেয়াল করে দেখলাম এই হাফ লেডিসের মাথাটা কথা কয়, আমার হুমকি দিতেছে। ও বুঝতে পারছে যে আমি নৌকা ঘুরাই দেবো, কিন্তু আমার হুমকি দিতেছে, তাঁত খিসমিস দিয়ে কথা কইতেছে আমার লোকে। আমি আমার বইটাটা 2 হাঁটুর উপর থেকে সোজা একটা বাড়ি মারলাম ট্রাঙ্কের মাথার উপরে, যাতে ট্রাঙ্কের মাথাটা বন্ধ হয়ে যায়। ওইটা খারায় ট্রাঙ্কটা ধরলাম আর খালি কাইট করে ফালাই দিলাম। টেরও বললাম না এটা গায়ে কতখানি ওজন আছে। পানির পাক আমার সামনে, আমার নৌকা যে কোনো সময় ডুবে যেতে পারে। সামনে যায় লইলাম, আল্লাহ দিলাম, আল্লাহ আকবার কয়া থাকবের, সাইডে কাটানো শুরু করলাম। অনেক ঝুঁকি ঝামেলা পার করছি, অনেক কষ্ট করে একেবারে হেই পারের কেনি ঘিসা, কেমনে জানি আমি কেনি ঘিসা যাইতেছি। এত কষ্ট হইতেছে, শরীরের শক্তি আর লাগে না, আর পারি না ঠেকাইতে। একটা গাছ দেখবার পারতেছিলাম দূরে, খালি কোনো মতে আমি কাছে যেতে পারল, কারণ যেই পরিমাণ দড়ি আমার আছে, ওই পরিমাণ দড়িতে আমি এক্ষুনি নামতে পারবো না। আল্লাহর নাম লইয়া অনেক চেষ্টা করতে আমি গাছের ধারে গেলাম, নদীতে নামলাম। আমার হাত টান দিয়ে লইয়া যাওয়া ধরছে, দড়ি আমার হাতে, নৌকা এত গতিতে ছুটতেছে, কোন রকম গাছটা লগায় বাইন্দা বইলাম। হাত পা সব ছেড়ে দিছে, গায়ে কোনো শক্তি নাই, কোন রকম শক্তি পাইতেছি না গায়ে। নৌকাটা আমার এত জোরে ঘুরতেছে, তাকায় দেখতেছি। চিন্তা করলাম যে আমি কখন এত তাহাতে রেখে না এসে বললাম। আর এটা তো যে বড় বড় খালের মতো, শাখা নদীর মতো খাল, এটার ভিতরে এত নদীর স্রোত এলো করতে, পানি তো খালি ঢুকে আর বের হয়, জোয়ার আর ভাটা, স্রোত এলো কেমনে? এই সমস্ত কিছু ভাবতেছে বৈশা। এমন সময় পিছন থেকে ডাক দিল, বগা। সাইয়া ঘুরে দেখলাম কি জানেন, ওই হাফ লেডিস। কিন্তু কি অবস্থা জানেন, লাশের টুকরাগুলা মাটির উপরে আমার দিকে সাইয়া আছে। ট্রাঙ্কের ভিতরে যেভাবে সাজানো ছিল ওইভাবেই। হাত পাগুলা কেটে সামনে রাখছে, মাথার মাঝখানে, মাথার ডাইন সাইডে প্যাড, আর হ্যার উপরে নারী বুড়িগুলা। কি আজব লাগে দেখতে না? মানুষ, এরা তো মানুষই। ভাবতেছি অনেক কিছু, কি করব না করব, ভাইবা দিস পাই না, ভাইবা কুল পাই না, তাকাই আছি, কিন্তু কোনো কথা কয় না লাশে।
আর কতক্ষণ টাকা থাকবো বলেন? কিন্তু রাত কাটামো কেমনে? শেষ রাত না মাঝ রাত এখনো তো বুঝতে পারতাছি না। তারপরেও চিন্তা করলাম, না, কাটাইতে হইব তো সময়। বান্ধনটা আরেকবার দেখতে লইলাম যাতে দড়িটা আমার সুইটটা না যায়। দড়িটা ভালো করে টেক্কা দেখলাম যে না, দড়ি ছিড়ব না। নৌকাটা যতখানি পারছি একটু টাইনা একদম পাড়ের লগে ঘেঁষা রাখছি। খেয়াল করে দেখলাম যে পাড়ের উপর একটুখানি উঠতে যাওয়াতে স্রোতে অত বেশি লাগতেছে না। উপর দিকে উকি দিলাম, আন্ধারের ভিতরে তো কিছু দূর আইসা পড়ছি না, এই জন্য দেখতে পারতেছি না লাশটা কি আমার পিছে পিছে আইসেনি। দেখি নেই, মনে হলো যে না আর কোনো সমস্যা হবো না। কিন্তু আমি যখন আবার পাড়ের উপরে উঠলাম, দেখি যে একটা শব্দ হয়, ডুগডুগি বাজানোর শব্দ। কোন দিকে তো শব্দ হয়, কোন দিকে তো শব্দ হয়, খুঁজতেছি। পরে দেখি শব্দ তো পানির মধ্য থেকে আসে, পানির ভেতর থেকে শব্দ। ভালো করে খেয়াল করে দেখলাম আমার নৌকাটা যে জায়গাতে না, ঠিক ওইখানে একেবারে পার ঘেঁষা পানির ভেতর একটা মাথা দেখা যায়। মাথাটা নোয়ানো মাথা, কারের সাইড দেখা যায়, পিঠ দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। ওই ডুগডুগি শব্দ ওদিক থেকেই আসে। পানির ভিতর থেকে না বুদ বুদু আসলো ওই সময়, বড়, মনে হলো যে পানি ঢেকুর তুলছে। যখন পানি ঢেকুর তুললো না, কি জানি উপরের দিকে উঠাইল, মোটা মোটা দড়ির মতো মানুষের নাড়ি পড়ি। আর একবার ঢেকুর তুললো পানি। ওই ঢেকুরটা তোলার লগে লগেই কি জানি বাইর হয়ে আইসা আবার টুপ করে পানির মধ্যে পড়ে গেছে। এই আন্দার রাইতেও বুঝতে পারছি ওটা হাড্ডি। এই আন্দার রাইতেও আমি বুঝতে পারছি ওটা হাড্ডি। আমার নৌকার পাশে এত কিছু ঘটতেছে, ডর ভয় লাগতেছে আমার নৌকাটা যদি কিছু হয়ে যায়। এরা তো যে কোনো কিছু করতে পারে। তখনও কেমন জানি লাগতেছিল কে জানি আমার পিঠের উপরে যে কোনো সময় থাবা মারতে পারে। ওই ডরের ভিতরেই আছি। ওই সমস্ত কিছুই হইতেছে, কিন্তু হুট করে না আরেকটা ডাকার মাকা নাইল। সায় দেখি কি ওই বুড়ি, হ্যাঁ কাপড় এই আগের মতোই 5-6 হাত পা মাটির উপরে পড়ে আছে, হাতে বদনা লই আমার দিকে আগে আইতেছে। যেমনি কুজাবুরি হাঁটে এমনি কুজাবুরির মতো করে হাঁটতে হাঁটতে সে আমার দিকে আগে আসতেছে। আর আমারে বলতেছে, ইরে তুই না আমার গোর ঘুরছিলি আজকা, আমার গোর ঘুরছিলি, এত লোক আবার দেখা করা হয়ে গেল আমার। কি কেমন আছিস? বুড়ি আমার লাগে এমন ভাবে কথা কইতেছে, লাগে যেন বুড়ি চিন্তা মানুষ। মরা মানুষ এত কথা কইতে পারে নাকি, এটা চিন্তা করতেছিলাম। যে সময় চিন্তা করতেছিলাম মরা মানুষ এত কথা কইতে পারে কিনা, ওই সময় বুড়ি কইলো, এত চিন্তা করিস কেন? চিন্তা কইরা 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 করে নিজের ক্ষতি করে ফেলতেছিস। আর চিন্তা করিস না, চিন্তা করার বহু সময় আছে, জীবনে বহু সময় পাবি। এখন যা হয় তা নিয়ে তো অত বেশি ভাবিস না। কথাটা কইয়া সে আমার পাশ কাটায় চলে যেতেছে, ঠিক ওই দিকে যেদিকে ওই কাটা লাশটা পড়ে আসিল, ওই হাফ লেডিসের লাশ। কিরকম জানি সব গোলমাল লাগতেছে। কেন জানি মনে হইতেছে আমি জাগনা না, কেন জানি মনে হইতেছে আমি ঘুমে। ওই সময় আমার পিঠের পিছনে আমার এমন অনুভূতি পাইতেছি যে মনে হইতেছে আমার এক্ষুনি সবকিছু কাইটটা সিরাপ বের করে ফেলবে। আমি শুধু চমকায় উঠছি। এরপরে আমার মনে হলো যে কে জানি আমার পিঠে থাবা মারছে, আর ওই থাবায় আমি ধুমরায় উমসরায় উপরে উঠছি। নিজেরে খুঁজে পাইলাম, নিজের ঘরে, ওই জায়গাটার ভিতরে। আমি নিজেরে খুঁজে পাইলাম, নিজের ঘরে। 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 নিজ
কে জানি ডাকে। যে গেলাম কে, বাইরের তো উত্তর দিল, আমি মহিষা। এই নামটা না আমি শুনছি শুনছি লাগে, মহিষা মহিষা। ওই হাফ লেডিসের নাম না? যেই সময় আমি চিন্তা করলাম এই কথাটা, বাইরে থেকে একটা হাসি আইলো। ও কোনো মানুষের হাসি না, ও কোনো মানুষের হাসি না, ও কোনো দেবদানবের হাসি না। কইবার পারবো না ওই হাসি কি, কিন্তু ওই হাসিটা আমি শুনছি। আর হাসতে হাসতে বহু দূরে চলে যেতেছে। মনে হলো যে মরে গেছি, এটা মনে হলো জাহান্নাম। পরে যখন দেখলাম যে না ভোর হইতেছে, হুড়মুড়ায় বেরোইছি। আমার নৌকা খুঁজতেছি, তাকায় দিয়ে আমার নৌকাটা আছে, কিন্তু আমার নৌকাটা না উল্টায় রাখছে পানির উপরে। আমার নৌকা উল্টায় রাখছে। চিন্তা করলাম, সারাটা দিন চিন্তা করলাম, কে হইতে পারে, কে হইতে পারে যে আমার ওই জায়গা থেকে এই জায়গা আনলো, নাকি আমি এই জায়গায় ছিলাম, সবকিছু স্বপ্নে দেখছি, নাকি এই সমস্ত কিছু ভেলকিবাজি, নাকি এই সমস্ত কিছু কোনো কারামতি। কিছু তো বুঝতে পারলাম না। আপনি বুঝছেননি কিছু? তিনি আমাকে এই কথা জিজ্ঞেস করেছিলেন যে আমি কিছু বুঝেছিলাম কিনা। আমি শুধু আমার ঠোঁট বাঁকা করেছিলাম, যেভাবে আমরা ঠোঁট চাবিয়ে রেখে বোঝানোর চেষ্টা করি যে আমিও জানি না, ওই রকম। ভাগাভাগির এই ঘটনাটা এখানে শেষ, কারণ এই এন্টিটিকে তিনি বারবার কোনো না কোনো রূপে বিভিন্নবার পেয়েছেন। এখন ওনার কেন জানি মনে হয় এই এন্টিটি ওনার সাথে খেলে, ওনার সাথে এই মাইন্ড গেমগুলো খেলে, ওনাকে পরীক্ষায় ফেলে বারবার। এটা তার মনে হয়েছে, কখনো কখনো তার নিজেরই মনে হতো যেটা হয়তো আন্দার মালিক নিজেই। যাই হোক, এবার চলে যাই শেষ ঘটনাটা আজকের পর্বের। এই ঘটনাটা হচ্ছে, আমি বলেছিলাম একেবারে শুরুতে বলেছিলাম, সিনিয়র জামালের ঘটনা। এই ঘটনাটা তার ছেলের, বড় ছেলে এবং তার নাতির। তার বড় ছেলের নাম সম্ভবত সবুজ, আমার খেয়াল হচ্ছে না এখন। তার বড় ছেলের নাম সবুজ এবং তার এই নাতির নাম কোনো কিছু ছিল, মানে ম দিয়ে নাম, খেয়াল নাই। মহসিন হবার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু এখন খেয়াল হচ্ছে না। তো সবুজ সাহেব তো পরিবারের সবার যে ব্যবসাটা যেটা ছিল, তাদের যে রাইস মিল রয়েছে, সেই সাথে আরো অনেক রকমের ব্যবসা রয়েছে এবং বাজারে বিশাল বড় আড়তও রয়েছে কয়েকটা, এই যে কাঁচা জিনিসপত্র, পেঁয়াজ, আলুর। তাদের ব্যবসা ভালোই চলছিল, সবকিছু ঠিকঠাক। এই যে ছেলেটা, ধরে নিলাম ওর নাম মহসিন। মহসিনের বয়স আনুমানিক 13-14 বছর। কোনো সিমটম ছিল না, কোনো কারণ ছিল না, কিন্তু একদিন রাতে হুট করে পাগল হয়ে গেল। ওই দিন রাতের বেলা সে সব এলোমেলো কথাবার্তা বলছে, বারবার বলছে সে গলা টিপে মেরে ফেলবে, বারবার বলছে সে গলা টিপে মেরে ফেলবে। কাকে মারবে সে সেটাও বলতে পারছে না, শুধু এক কথাই বারবার বলছে গলা টিপে মেরে ফেলবে। এবং চোখ মুখ একদম খিচিয়ে বেরিয়ে আসতে যাচ্ছিল তার। ওই একটা অবস্থায় সেই রাতে তারা কোনো রকম পার করলেও খেয়াল করলো কি ঠিক আজানের সময় না একদম নিস্তেজ হয়ে গেছে। আজানের সময় নিস্তেজ হয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তাররা চেক আপ করলেন। সারাদিন প্রায় ছিল, কোনো সিমটম দেখা যায় নাই। ঘরে আসলো, কোনো সিমটম দেখা যায় নাই। আবারও ঠিক রাত 12টার পরে গলা টিপে মেরে ফেলবে। কাকে মেরে ফেলবে সে বলতে পারছে না, একই কথা, সে গলা টিপে মেরে ফেলবে, গলা টিপে মেরে ফেলবে। তখন আন্দাজ হলো যে না, এটা অন্য কোনো ঘটনা, উপরে ঝামেলা। তো এই উপরে ঝামেলাগুলো মেটানোর জন্য তো আমাদের পাড়া মহল্লায় হুজুর রয়েছেন অনেক। একজন হুজুর কানা হলো, হুজুর দেখলো, হুজুর তার পানি পড়া দিল, হুজুর তার ঝাড়ফুঁক করলো, সবকিছু করলো, কিন্তু ও একই কথায় বাবা বলছে, গলা টিপে মেরে ফেলবে, গলা টিপে মেরে ফেলবে। এভাবে কিছুদিন চললো। ডাক্তারখানা থেকে শুরু করে বড় বড় প্রফেসরকেও দেখানো হলো এবং হুজুরদেরকেও দেখানো হচ্ছে,
ওই সার্টেন টাইমে ওর এই সমস্যাটা শুরু হয়। বাবা বলে একই কথা, আর কোনো কিছু না। কখনো খুব অ্যাগ্রেসিভ হয়, কখনো খুব ইমোশনালি বলে, কিন্তু কান্না করে না। কিন্তু যখন অ্যাগ্রেসিভ হয় চোখ মুখ একদম মানে খিচিয়ে বেরিয়ে আসতে চায় ওর, এরকম একটা অবস্থা ওর। কিন্তু একদিন রাতের বেলা আসলেই এই ছেলে মানে চিৎকার করে তার ওঠেনি যে গলা টিপে মেরে ফেলবে। হাতে বটি নিয়ে বাবার ঘরে ঢোকে। বাবা তখনও জাগ না, নিজের বেডরুমে বসে তখনও তিনি সিগারেট খাচ্ছেন। মানে সবুজ সাহেবের স্ত্রী মানে এই যে মহসিনের মা, ততক্ষণে তিনি দেখে ফেলেন যে ছেলে বাবার প্রায় কাছে চলে আসছে। ও হাত এমনভাবে রেইজ করেছে, মানে এমনভাবে হাত দাঁড় করে দিয়েছে যে এখন একটা কোপ মারবো। মহিলা আগে দৌড়ে যে ছেলের উপর ঝাঁপিয়ে পড়েন স্বামীকে বাঁচানোর জন্য। তো ততক্ষণে বডি এদিক ওদিক ছিটকে যেয়ে পড়লো। ছেলে তখন ওই ঘর করতে শুরু করেছে, যেটা হচ্ছে পজিশনের এমন একটা কন্ডিশন, যে কন্ডিশনে মানে রুহ ওই বডির সাথে ফাইট করতে থাকে কন্ট্রোল ফেরত নেওয়ার জন্য। আমাদের তো বেশ কয়েকটা সত্তা, তো এই স্বাধীন সত্তার উপরে যে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে তাকে আবার ধাক্কা দিয়ে সরানোর প্রচণ্ড লড়াই চলে ওই সময়। এই জন্য বিভিন্ন রকমের শব্দ আসে গলা দিয়ে, কখনো দাঁত মুখ আটকে রেখে শব্দ করে। এটা হচ্ছে মূলত ফাইট হচ্ছে ভেতরে, যাতে পজিশন না হয়। রু চেষ্টা করছে যাতে সে পজেস্ট না হয়। তো এই অবস্থায় ওকে যখন কোনো রকমে আটকানো হলো, আরও একজন হুজুরকে ডেকে আনা হলো বাড়ির আশপাশের। তিনি এসেও কোনো কিছু করতে পারলেন না, কারণ তিনি আস্তে আস্তে সে শান্ত হয়ে গেল। এরপরে কোনো হাজিরাও আসে না, কোনো কিছু আসে না। এটা কিন্তু একটা সলিউশন হতে পারে না। তো তারপরে তারা চিন্তা করলো যে তারা বাড়ি বন্ধ করে দেবে। এখন বাড়ি বন্ধ করার প্রক্রিয়া, তারা বিভিন্ন রকমের প্রক্রিয়া ফলো করলো। ওই বোতলে বিভিন্ন জিনিস ঢুকিয়ে ঝুলে রাখা, ওই মাটি খুঁড়ে, মানে মাটি বলতে ফ্লোর ভেঙে সেখানে ঢুকিয়ে দাও, বিভিন্ন জিনিস তারা করলো। কিন্তু ছেলে মানে মহসিনের ওই একই রকম কন্ডিশন কিন্তু বজায় থাকলো। ও এখন কিন্তু ওই যে বটি হাতে নিয়ে এগিয়ে যায় না, ওই একই কথা বাবা বলতে থাকে, গলা টিপে সে মেরে ফেলবে। তারপরে অনেক দূর থেকে একজনের খোঁজ পেল তারা। তিনি আসলেন। তিনি আসার পরে তিনি বললেন যে দেখেন, সমস্যা তো এই প্রথমবার কিন্তু একজন ব্যক্তি বললেন সমস্যা তো ছেলের না, সমস্যা তো ছেলের বাবার। যখন জিজ্ঞেস করা হলো যে এটা কিভাবে সম্ভব, কারণ ছেলে তো এখানে পাগলামি করছে, তখন ওই হুজুর বললেন আমি দেখাই আপনাদেরকে, বসেন। এবং ওই হুজুর কিন্তু এক্স্যাক্ট ওই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করি। ওই হুজুর বললেন কি, আমি এটা শোনার পর অবাক হই, মানে এত কোইন্সিডেন্স। ওই হুজুর করলেন কি, প্রথমে ওই ঘরের ভিতরে একটা বড় আয়নার ব্যবস্থা করলেন। ড্রেসিং টেবিল অন্য ঘর থেকে এই ঘরে আনা হলো, মানে একটা স্পেসিফিক ঘরে। এবং এই ড্রেসিং টেবিলের উপরে আল্লাহর নাম খোদাই করে দেওয়া হলো, মানে মানে কিছু জিনিস দিয়ে আপনি আয়নার উপরে লিখতে পারবেন ওইরকম আল্লাহর নাম লিখে দেওয়া। এবং তাকে বলা হলো যে এই লেখার দিকে তাকিয়ে থাকতে। ওই সময় হয় কি যে 2-3টা মোমের আগুন দরকার পড়ে। তো 2-3টা মোম যখন জ্বালিয়ে দেওয়া হয়, ওই আলোর ফোকাসে ওই লেখার দিকে, আল্লাহর নাম যে লেখা, ওই লেখার দিকে যখন ওই ব্যক্তিকে তাকাতে বলা হয়, সে যখন তার কনসেন্ট্রেশন ওইখানে ধরে ফেলে, প্রথমে কি হয় আমি আপনাদেরকে বলি। যখন যদি ব্যক্তি পজেসড হয়, সে একেবারে অন্ধ হয়ে যাবে। সে বুঝতে পারবে না সে যে অন্ধ হয়ে যাচ্ছে, তার কাছে মনে হবে সে ঘুমিয়ে যাচ্ছে। সে অন্ধ হয়ে যাবে, কারণ সে তাকিয়ে থাকতে 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 একসময় সে তার কন্ট্রোল হারিয়ে ফেলবে। তার শরীরের কন্ট্রোল আরেকজন ফেরত নিয়ে নেবে যে ভেতরে রয়েছে, কারণ এখন তার অশান্তি শুরু হয়ে গেছে। ওই অবস্থায় সে যখন ঘুমে, তখন আমরা তাদের চোখের দিকে তাকালে দেখি যে চোখের রেসপন্স ওই রকম যে তারা হয় ঘুমে, না হলে ডেড, মানে এটা বোঝা যায় চোখের দিকে তাকালে। এর কিছু সময় পরেই চোখ থেকে একটু পানি আসে, তারপরে এমন একটা হাব ভাব সেই ব্যক্তি দেখাবে, মানে কি হলো আশপাশে, ওইটুকু একটা হাব ভাব, মানে বোঝানোর জন্য হালকা নেচারের হাব ভাব। তারপরেই কিন্তু সে যখন আবার দেখবে, তখনই সে চেতে উঠবে। ওই যে
আয়নার ভেতরে আল্লাহর নামগুলো যখন সে দেখবে। এখানে হচ্ছিল কি যে যখন সে পজেসড কন্ডিশনে ছিল, সে কিন্তু এই শরীরের কারণেই, এই শরীরের কন্ট্রোলটা নেওয়া হয়েছিল মানুষের মধ্যে। তো এই শরীরের কারণে সে কিন্তু বাধ্য হয় আল্লাহর কালাম দেখতে বা আল্লাহর নাম দেখতে। তো আল্লাহর নাম ওরা কেন সহ্য করবে? একজন নাস্তিক থেকে শুরু করে যে সমস্ত লোক মানে মুসলমান নামধারী হলেও তারা আল্লাহর নাম সহ্য করতে পারে না, ঠিক এই অবস্থা তাদেরও হয়। এই সমস্ত এন্টিটিদের এই অবস্থা হয়, তারা যদি সহ্য করতে না পারে তারা পাগল হয়ে যায়। তো সে তখন বেরিয়ে আসে। কে বেরিয়ে আসে জানেন? ছেলের বাবার ভেতরে যে ছিল সে। আশ্চর্যজনকভাবে ছেলের বাবা পজেসড, অর্থাৎ সবুজ তিনি নিজে পজেসড, কিন্তু কোনো লক্ষণ নাই, কোনো কিচ্ছু নাই। তো যখন জিজ্ঞেস করা হলো, এমনভাবে তাকালেন যে সিক্রেট ধরা পড়ে যেতে পারে, এই সিক্রেটকে বাঁচিয়ে রাখতে হবে বা টিকিয়ে রাখতে হবে। ওনার মনোভাব ছিল এরকম, একেবারে এরকম একটা মনোভাব, স্পষ্ট একটা মনোভাব। তো ওই হুজুর ওনার ওই মনোভাবটা জানার পরে বা বোঝার পরে ওনাকে যতগুলোই প্রশ্ন করলেন, কোন প্রশ্নেরই উত্তর পান নাই। এতটা শক্ত হয়ে গেছে এন্টিটি সেখানে। এই শক্ত হয়ে যাওয়া এন্টিটির সাথে লড়াই করাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই এন্টিটি এমনভাবে ফাঁদ সাজিয়ে রেখেছে, দেখাচ্ছে যে ছেলে পাগল, অথচ ধরে রেখেছে আসল লোকটাকে, ওই ছেলের বাবাকে, অর্থাৎ সিনিয়র জামালের ছেলেকে, সবুজ যার নাম। তো এই অবস্থায় যখন রিভিল হলো যে না উনি নিজেই পজেসড, তখন আশপাশের পরিবেশটা বদলে গেল। এখন কিন্তু ছেলেও রাতে আবার চিৎকার করে, কিন্তু এই লোক পজেসড হলো, এই লোক কিন্তু সে একই বিহেভিয়ার মেনটেন করে যাচ্ছে, যে তার কিছুই হয় নাই, কোনো কিছুই না। এটা কিভাবে সম্ভব? পরিবারের লোকজনও বুঝতে পারছিল না, কিন্তু লোকজন আবার নিজেদের চোখে সব কিছু দেখছে, এমন না যে কেউ কাউকে ভেলকি দেখায়। তো ওই পর্যায়ে আর কি আমি ওই বাড়িতে আসি, অনেক ধাক্কা অনেক কিছু পার করে আমি এই বাড়িতে আসি, যে বাড়িতে সবুজ রয়েছেন এবং তার সন্তান হোসেন। আমি প্রথমে এই লোকটাকে দেখলাম, কারণ পরিবারের লোকজনও বলছিল যে বাবা পজেসড, ছেলে না। আমি ভালো করে লোকটাকে যখন দেখলাম, আমি দেখলাম যে তার ঠিক কোমরের যে অংশটা, আমাদের নাভিটা যে বরাবর আমাদের পেটের ওই বরাবর যদি ডানে এবং বামে কোমরের যে সাইডটা, এখানে যদি আপনি হাত রেখে রাখেন, তো আপনি যেভাবে যে আকার নিয়ে যে আকার থাকবে আপনার, ওই লোক ওইভাবে না বসলেও মনে হচ্ছিল তার আকার ওইরকম, একদম ওরকম। আর ছেলেকে যখন আমি দেখলাম, ছেলেকে দেখে স্পষ্ট বুঝতে পারলাম যে শুধুমাত্র বাতাসের চাপের মধ্যে রয়েছে সে। কারণ এই বাতাসের চাপ কে দিচ্ছে? বাবার ভেতরে থাকা এন্টিটি। তো আমি যখন ওই বাড়িতে যাই, আমি সাহেব আমাকে বলে দিয়েছিল ওই বাড়িতে যে এন্টিটি আছে সে মূলত বসে থাকবে এক কোণাতে, নাড়াবে সবাইকে। তো এইরকম এন্টিটির সাথে লড়াই করা কিন্তু খুব কঠিন, টাফও। তো ওই অবস্থাতে আমি সাহেব আমাকে বলে দিয়েছিলেন যে কি কি কাজ করতে হবে, কিন্তু তারপর আমি এখানে এসে ভুলে গিয়েছিলাম। প্রথম কাজ হচ্ছে যে সেই লোককে আবারও ডেকে আনা, মানে সেই লোককে প্রক্রিয়া ফলো করিয়ে সব কিছু করিয়ে সেই এন্টিটিকে নিয়ে আনা। এখন আমি এন্টিটি আনাতে এক্সপার্ট কখনোই ছিলাম না, এখনো না। আমি আবারও বলি, কোনো এন্টিটিকে হাজির করা বা কোনো কিছু করাতে আমি কখনোই এক্সপার্ট ছিলাম না। আমি কেন জানি চেষ্টা করতাম তাদের সাথে মাইন্ড রিড করতে, তাদের সাথে তাদের মাইন্ড রিড করার চেষ্টা করতাম, তাদের সাথে কথা বলার চেষ্টা করতাম, মুখ না নাড়িয়েই। এটাই হচ্ছিল আমার এখনো ওই একই অভ্যাস রয়ে গেছে, আমি হাজির আনতে পারি না। তো আমি তখন যেইভাবে বলা ছিল ওই ইনস্ট্রাকশন ফলো করে আয়নার ভেতরে ওই আয়াতগুলো আমি লিখলাম, এবং যতক্ষণ আমি আয়াতগুলো লিখছিলাম ততক্ষণ পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু আয়াতগুলো লেখা শেষ করার পর কেন জানি মনে হচ্ছে আমি চোখ খুলতে পারছি না, মারাত্মক ঘুম, মনে হচ্ছে চোখ টেরা হয়ে যাচ্ছে, মানে এত ঘুম। আর আমি চোখ বন্ধ রেখে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই, আমার এরকম অনুভূতি লাগছিল তখন। কিন্তু আপনি এরকম অনুভূতি নিয়ে কিন্তু প্রফেশনালি চলতে পারবেন না, পারবেন না। আমি লোকটাকে বসালাম,
এবং তাকে বললাম যে আপনি এই লেখাগুলোর দিকে তাকিয়ে থাকেন, এরপর আমার সাথে বলতে থাকেন। আমি তার সাথে বলছি, মানে আমি বলছিলাম, সে আমার সাথে তাল মিলিয়ে বলার চেষ্টা করে যাচ্ছিল তখন। তো ওই একটা পর্যায়ে সে যখন বলার চেষ্টা করছে, কিছু সময়ের ভেতরেই তার আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। পরিবর্তনটা এমন যেন তার গলাটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, ওই অন্ধকার মানে ওই আলোতে আর কি, তার গলাটা উঁচু হয়ে যাচ্ছে। মানে আমরা যেরকম উপর দিকে তাকে ওই উঁচু না, কেন জানি মনে হচ্ছিল ধীরে ধীরে সে জিরাফের মতো হচ্ছে তার গলাটা। অবশ্যই এক হাতের উপর তাজ না। তার যেমন গলা বড় হতে দেখলাম, ঠিক তেমনি দেখলাম যে ছেলেটা কেমন জানি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। বুঝতে পারলাম যে সেই মানে এন্টিটি এখন পুরোপুরি জেগে উঠেছে। আমি শুধু জিজ্ঞেস করলাম নাম কি, কোনো উত্তর আসে না। আমি জিজ্ঞেস করলাম পারপাস কি, উদ্দেশ্য কি, কোনো উত্তর আসে না। আমি নিজে থেকে বললাম কি বাবার রক্তের খুব বেশি দরকার। এ কথা শোনার পর পরে আমার দিকে ঘুরে তাকালো ওই লোক। কোন লোক জানেন? তার ছেলে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওই আয়নাতেই যে সময় ওর বাবার ওই প্রক্রিয়া চলে, ওই ছেলেটাকে হাসতে, আর আমি দেখতে পাচ্ছিলাম যে ওর হাতের ভিতরে রক্ত লাগানো, রক্ত ওর হাতের চারপাশে রক্ত এমন ভাবে লাগানো যেন সেই রক্ত থেকে মাত্র হাত ভিজিয়ে হাত তুলেছে। আমি আয়নার ভেতরে দেখতে পাচ্ছিলাম ছেলেটা কিন্তু হাসছে বাবার দিকে তাকিয়ে। ঠিক ওই সময়ে কয়েক মুহূর্তের জন্য কিন্তু আমার একটু মনে হলো যেন ঘোর এসে গিয়েছিল। ওই ঘোরে আমি দেখতে পাচ্ছিলাম একটা মহিলা, লম্বা, স্বাস্থ্যবান, সে কি জানি দিচ্ছে এই ছেলের কাছেই, এবং এই ছেলেকে বলছে এইটা তোর বাবাকে নিয়ে খাওয়াবি আর এই জিনিসটা তুই নিয়ে যাবি। তারপরে আমি এটাও দেখলাম ওই ছেলেটা ওর বাবার রক্ত অল্প একটু, হয়তো হয়তো একটা বল পয়েন্টের সমান, কিভাবে জানি সে ম্যানেজ করেছে, এবং সেই রক্তটা একটা পাতার মধ্যে নিয়ে ওই মহিলার হাতে দিচ্ছে, মানে খুবই ভক্তি ভরে। আমি এইটুকুই দেখেছিলাম ওই কয়েক সেকেন্ডে। এই জন্যই কিন্তু আমি কথাটা জিজ্ঞেস করলাম বাবার রক্ত লাগবে না। ওই সময় কিন্তু ছেলে নর্মাল, আশপাশে দুই একজন লোক রয়েছে যারা কিন্তু দরজার ওই পাশে, কেউ কিন্তু কিছু বুঝতে পারছে না। আমি দুজনকে ইশারা করে ঢুকতে বললাম, তারা ভেতরে ঢুকলো। ঢোকার পরে আমি তাদেরকে ফিস করে বললাম ছেলেটাকে বেঁধে ফেলেন, কারণ আমি বললে সেটা করবে তারা। এবং তারা ছেলেটাকে বেঁধে ফেলে। ছেলেটাকে বেঁধে ফেলার পর আমি বাবার দিকে আবার ফোকাস নিয়ে আসলাম আমার, কারণ এই ছেলেকে পরে ধরবো। আমি দেখতে পাচ্ছি সেই লোক এমন ভাবে তাকিয়ে আছে আয়নার দিকে, তার চোখে আস্তে আস্তে পানি জমছে। এখন পলক পড়ছে না চোখে, চোখে কোনো পলক পড়ছে না। আয়না থেকে না টিপ করে একটা শব্দ আসলো, যেটা শুধুমাত্র আমি শুনতে পাই, অন্য কেউ না। টিপ করে যখন শব্দটা এসছে, অর্থাৎ আয়নাতে এখন কিছু দেখা যাবে। ঘুরে তাকানোর পর দেখলাম ওই বসা ব্যক্তি কিন্তু আর আয়নার ভেতরে নেই। আয়না আমাকে দেখাচ্ছে অন্য কিছু। ওই লোকটা নড়াচড়া করছে আয়নার ভেতরে, অর্থাৎ আয়নাতে যতটুকু অংশ দেখা যাচ্ছে ঘরের, এই এতটুকু অংশের ভিতরে সে চলাফেরা করছে। আয়নার কাছে এমন ভাবে আসছে যেন আয়নাটা হচ্ছে দরজা। সে কোনো কিছু হাত রেখে মাথা ঝুঁকিয়ে বা মাথা উঁচু করে কিছু দেখার চেষ্টা করছে, কিন্তু তখন পর্যন্ত সে আমাকে দেখতে পাচ্ছে না। আমার মনে হলো কেন জানি এই ছেলেকে যদি আমি আবার দেখাই, বিশেষ করে যদি এই মুহূর্তে আয়নার সামনে আনি, দুটা ঘটনা করতে পারে। হয় ছেলে কোনোভাবেই পজেস্ট হয়ে যেতে পারে এই আয়নার ভেতরে যে রয়েছে তার দ্বারা, মানে আয়নার ভেতরে যে রয়েছে সে না, আয়নার ভেতরে যার প্রতিবিম্ব দেখা যাচ্ছে তার দ্বারা সেই ছেলে পজেস্ট হয়ে যেতে পারে, অথবা অথবা এখানে হিতে বিপরীত হয়ে ছেলেটা মারাও যেতে পারে। কারণ কি জানেন, আয়নাতে যার প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, মানে ওই ছেলেটার বাবাই, ছেলেটার বাবা কিন্তু বিছানায় বসা,
আয়নাতে সে নড়াচড়া করছে এবং তার হাতে একটা ছুরি। চিন্তা করেছিলাম মুখোমুখি করতে, কিন্তু পরে সেটা করিনি বিপদ বুঝতে পেরে। আমি সাহেবকে ডাকলাম, উনি আমাকে বললো যে ঘর খালি করে দিতে। ঘর খালি করে দিলাম। উনি ভেতরে প্রবেশ করলেন। ঠিক লোকটা সামনে এসে দাঁড়ালেন। লোকটা তখনও কিন্তু আয়নার দিকে তাকানো। উনি আমাকে বললেন, ছেলেটা বয়স কত তুমি জানো? আনুমানিক 15 কি 16। এই ছেলে পাগল হয়ে গেছে। যে নারীকে তুমি দেখতে পেলে এই মাত্র, আমি তো জানতাম না আমি সব এই ব্যাপারটা জানে যে আমি ঘোর দেখতে পেয়েছি। উনি আমাকে বলছেন যে নারীকে তুমি এই মাত্র দেখতে পেলে, এই নারীর কারণে এই ছেলে খারাপ হয়ে গেছে। এই নারী এই ছেলেকে ফুসলিয়ে এই নারীর যে মেয়ে রয়েছে, সেই মেয়ের সাথে এই ছেলে বিয়ে দেওয়ার জন্য এই বয়সেই পাগল হয়ে গেছে সে। কিন্তু বাবা তো সেটা হতে দিবে না, মাও সেটা হতে দিবে না। তো সে কি করেছে জানো? বাবাকে পজেস্ট করানোর জন্য যত ধরনের তাবিজ তোমার করা দরকার তত কিছু করেছে। কত বুদ্ধি লাগিয়েছে তুমি তা জানো না। প্রথমে ছেলেকে পাগল বানানোর চিন্তা ভাবনা করেছে, যেমনটা দেখছো। একটা নির্দিষ্ট সময় সে পাগলামি করে। ওই পাগলামির ফলশ্রুতিতে যদি সে বাবার কলা কেটে ফেলে, কোনো ঝামেলা নেই। কারণ ডাক্তাররাও ধারণা করে নিয়েছিল যে সে টাইমলি হয়তো তার এপিসোড দেখা দিচ্ছে সমস্যার। কিন্তু তার আগেই তার এই খেলা নষ্ট হয়ে গেল আজকে। আর ওর বাবা অর্ধেক পজিশনে থাকা অবস্থায়ও কিন্তু নিজের সেন্স হারিয়ে ফেলেনি এবং ছেলেকে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করেছে। এতে করে কি হয়েছে জানো? ওর বাবার ভেতরে যে শয়তান বসেছিল সে হালকা হচ্ছিল, সে পারছিল না বেশি জোর খাটাতে। কিন্তু তারপরে ওর বাবা পজেস্ট, সবচেয়ে বেশি পজেস্ট ওর বাবাই। কারণ ওই যে সে বসে থাকবে, ছেলে যদি আসে ছেলেকে তো সেই নিয়ে আসবে, সেই তো ছেলেকে পাগল করে দিচ্ছে, সেই তো ছেলে কানে বারবার ডাকছে মহসিন মহসিন মহসিন, এইভাবে বারবার ডাকছে। ছেলে তো পাগল হয়ে যাচ্ছে। আর বারবার ছেলে ডান কানে যেভাবে নাম ধরে ডাকে, বাম কানে কি বলে জানো? বাম কানে বলে তোর স্ত্রীকে নিয়ে যাব। এমন ভাবে দেখাচ্ছিল যেন বাবাই দোষী। এর জন্য ছেলে পাগল হয়ে উঠেছিল। ছেলের ভেতরেও সমস্যা রয়েছে, কিন্তু গুরুতর সমস্যা বাবার ভেতরে। আমি সাহেব তার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। অতক্ষণের লোকটার আস্তে আস্তে ঝাঁকুনি শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের ভিতরে সেই এন্টিটি সেখান থেকে সরে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে কি, ওই সময় সে সরে গেলেও সে বাবার উপরে কিন্তু তার কন্ট্রোলটা রেখে দিয়েছিল। এই ছেলের বাবার উপরে, মানে এই সবুজের উপরে সে তার কন্ট্রোল রেখে দিয়েছিল। আমি সাহেব আমাকে বললেন যে এখন তো গেল, 1 ঘন্টার মধ্যে সে ফেরত চলে আসবে এখানে। তা আমি ওনাকে বললাম, একবারে বিদায় করলে ভালো হতো না? উনি আমাকে বললেন, আমাকে তো জানা লাগবে যে কোথায় জাদুর জিনিসপত্র লুকানো। ওই জাদুর জিনিসপত্র থেকে শক্তি দেয়। এখন যদি আমি ওই জিনিসপত্র ধ্বংস না করতে পারি, তাহলে তো সেইখানে বারবার আসবে। এখন কিন্তু আমি তাকে সেইখানেই পাঠিয়ে দিয়েছি। ওইখান থেকে তার এখানে ফেরত আসতে 1 ঘন্টা বা বড় যদি তুমি 1.5 ঘন্টা সময় পেতে পারো। তো এখন আমি চিন্তা করলাম যে এই মুহূর্তে আমি কি করব। বলে ফেলবো? ওইটাই বলে ফেললাম এবং ছেলে সরাসরি অস্বীকার করলো। এমনকি যতদিন পর্যন্ত আমি ওই বাড়িতে কাজের জন্য গিয়েছি ততদিন পর্যন্ত ওই ছেলে সমস্ত কথা অস্বীকার করে গেছে। কিন্তু যখনই তাকে আমি ভালো করে জিজ্ঞেস করতাম সে কাকে দেখতে পায়, ওই মহিলা কি কি দিয়েছিল সেই জিনিসপত্রগুলো খাওয়ানোর পরে এবং ওই মহিলাকে বাবার রক্ত দেওয়ার পরে সে কাকে দেখতে পেত, হুট করেই সে বলতো না। সে শুধু বলতো সেটা বড় বড় ছায়া দেখতো। ওই বড় বড় ছায়া বারবার বলতো যে সবাইকে গলা টিপে মেরে ফেল। এই জন্য আমি এটাই বলতাম মনে হয়, কারণ আমি তো আমার মতো হুঁশে ছিলাম না। এটা হচ্ছে ছেলেটার কথা। কমপ্লেক্স হয়ে গেছে পুরো ব্যাপারটা। বাইরের একজন ওই তার ছেলেকে
তার মেয়ের সাথে, তার নিজের মেয়ের সাথে ছেলের সম্পর্ক তৈরি করে ছেলেকে পাগল বানিয়ে ফেলেছে বাইরের সেই মহিলা, এবং সেই মহিলার আসল টার্গেট এই ছেলের বাবা, তাকে মেরে ফেলা। খবর ছড়িয়ে পড়লো কি জানেন? খবর ছড়িয়ে পড়লো যে ওই মহিলা পালিয়ে গেছে, মেয়ে সহ বাবা, মানে মেয়ে সহ স্বামী সহ সে ওই এলাকার ছেড়ে পালিয়ে গেছে হুট করে। কিন্তু যেটা খবর ছিল আর কি, মানে যেটা ছড়িয়ে পড়েছিল তা হচ্ছে ওই মহিলার লাশ পাওয়া গিয়েছিল পরে, যখন এই তাদের যে ট্রিটমেন্ট চলছিল এই সময়টার ভিতরে, যখন তাদের ঝাড়ফুঁক চলছিল এই সময়ের ভিতরে মহিলার লাশ পাওয়া গিয়েছিল। এটা কিন্তু আমাকে কেউ বলে নাই, এটা কিন্তু আমি সেও খেয়াল করে নাই। স্বাভাবিক, এতদিকে তো তাকানোর সুযোগ নেই, যা চোখের সামনে করছি সেটার দিকে তাকাতে হয়। অর্থাৎ এখন একমাত্র একজন ব্যক্তি বলতে পারবে এই তাবিজগুলো কোথায়, কে? ফুললি পজেসড বাবা। এখন ফুললি পজেসড একটা ব্যক্তিকে নাড়াচাড়া করানো অনেক বেশি কঠিন, আর তার চেয়ে আরো বেশি কঠিন হচ্ছে যে তাকে ওই সার্টেন টাইমটাতে ধরে রাখা বা টিকিয়ে রাখা। কেন বলছি ধরে রাখা বা টিকিয়ে রাখা? মানুষের বয়সের দিকেও তাকাতে হয়। যখন আপনি ঝাড়ফুঁক করবেন, এই ঝাড়ফুঁকে তার বড় ধরনের ক্ষতি হতে পারে, কারণ কারিন নফস, স্বাধীন সত্তার রুহ, আর রুহের বাইরে যখন আরেকটা আউটসাইড ফোর্স যখন বডির কন্ট্রোলে থাকে, সে সেই বডির চারপাশে বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে। এই সময় কিন্তু রোগীর ক্ষতি হয়ে যায়, আর এই ব্যক্তির কিন্তু বয়স ভালোই। তখন আমরা ডিসাইড করলাম যে আপাতত ওনাকে আমরা কোনো রকমের ঝাড়ফুঁক দিব না, উনি অবস্থায় থাকুক। আমি ওনাদের পরিবারকে বোঝাই যে ওনার যদি হুটহাট মুড অফ হয়ে যায়, কারণ ওনাকে যদি কোনো কিছু করি ইন্টেন্স প্রেশার তৈরি হয়ে যে কোনো সময় তার বড় ধরনের ক্ষতি হতে পারে, ওইটা অ্যাভয়েড করার জন্যই আর কি। তো কিছুদিন পরে তখন আমি ওনাদের বাসায় ছিলাম, এবং ওই সিনিয়র জামাল আর কি প্রথম ঘটনাটা যেটা আপনারা শুনেছেন সেটা আমাকে শোনান আর কি তখন। তো তিনি বলছিলেন যে তার কেন জানি মনে হয় যে তার ছেলে আর টিকবে না। উনি কিন্তু বয়স্ক। উনি বলছিলেন যে ওনার এই ছেলে আর টিকবে না, মনে হচ্ছে ওনার ছেলে মারা যেতে পারে। বললাম এটা কেন, এই কথাটা কেন বলছেন? উনি একটা স্বপ্ন দেখেছেন রাতের বেলা। উনি দেখতে পান উনি শুয়ে আছেন, একটা কালো বিকট দেখতে লোক এলো, তার ছেলে নাকি সোফার মধ্যে শোয়া। তিনি দেখছেন তার ছেলে অর্থাৎ সবুজ, মহসিনের বাবা, সে সোফাতে শোয়া। এমন অবস্থা তার দাড়ি চুল সবকিছু উস্কো খুস্কো, সে কতদিন ধরে জানি গোসল করে না, সে কতদিন ধরে জানি খাওয়া দাওয়া খায় না, তার কাপড় চোপড় সব ছেঁড়া। ওই এন্টিটি ওর বাবাকে নাকি টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে ময়লার ভাগাড়ের দিকে। কারণ সেখানে উনি দেখতে পাচ্ছেন দূর থেকে ময়লার ভাগাড়ে নাকি এক ধরনের ধোঁয়া উঠছে ময়লার ভাগাড় থেকে, মানে আগুন লাগিয়ে দিয়েছে আর কি ওইখানে। এটা ওই ব্যক্তি দেখতে পাচ্ছেন স্বপ্নে, যে তার সন্তানকে ওই যে আবর্জনা যেখানে আগুন লেগেছে সেই দিকে নিয়ে যাচ্ছে, উদ্দেশ্য আগুনে পুড়িয়ে মারার। তো তখন আবার তার ভেতরে ওই স্মৃতিটা মনে পড়লো, সেই স্মৃতি, ওই যে সেই কবির মতো দেখতে ব্যক্তির পরিণতের কথা। এই সব কিছু তিনি চিন্তা করছিলেন, এই জন্য তিনি খুব আতঙ্কিত ছিলেন। কিন্তু আমি আমার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এটা ঠিক যে সবুজকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন তখন। তারা নিজেরা আর আশপাশ থেকে বেশি লোকজন আনছিলেন না, কারণ এই যে সিনিয়র জামাল বলে দিয়েছিলেন যে আর লোকজন আইনা তোমাদের কোনো লাভ হবে না। একদিন শুনি আমি যে সিনিয়র জামাল মারা গেছেন। তো সিনিয়র জামাল মারা গেছেন, কিন্তু এরপরে ভালো করে আরো জানতে পারলাম যে তার ছেলে সুস্থ হয়ে গেছে। সে এমন ভাবে সুস্থ হয়ে গেছে যেভাবে আসলে তার পক্ষে সুস্থ হওয়া সম্ভব ছিলই না। মানে তার যত রোগ ছিল, যত সমস্যা ছিল সেটা তো চলে গেছেই, তার যে সমস্যাটা ছিল সেইটাও একদম গায়েব। আমি নিজে সবুজকে চেক করেছিলাম, সবুজ সাহেবকে আমি নিজে চেক করেছিলাম, তার কিন্তু কোনো সমস্যা ছিল না।
তখন আমি আন্দাজ করতে পারছিলাম যে বাবার দোয়া। তখন দেখুন, এই ব্যক্তি কিন্তু অনেকদিন পরে আর কি মারা গিয়েছিলেন। ওই ঘটনাটা কিন্তু আমি ওই সময় উনি আমাকে তখনই বলে দিয়েছিলেন, যে ঘটনাটা আমি আপনাদের শুরুতে বলেছিলাম। তো তার যে দোয়াটা, কি দোয়া ছিল! আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম, আমরা হাল ছেড়ে দিয়েছিলাম, সরিয়ে নিতে পারবেন না তো চাপ। উনি দোয়া করেছিলেন রাতে সম্ভবত, কারণ নামাজের পরে তাকে আর কেউ দেখেনি জীবিত অবস্থায়। একেবারে ভোরবেলায় দেখে যে বিছানায় মৃত অবস্থায় তিনি। তো ওই সিনিয়র জামাল তো তিনি মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর তার ছেলে একদম সুস্থ। জিজ্ঞেস করেছিল পরিবারে কেউ বোধহয় সম্ভবত, কারণ আমাকে যিনি ফোনে এই কথা বলেছিলেন তিনি আমাকে বলছিলেন যে সবুজকে যখন জিজ্ঞেস করা হলো যে সবুজের এই কয়দিন কেমন লেগেছিল, তো সে বলল যে সবুজ, তার কথা হচ্ছে সে এমন একটা জায়গায় বসেছিল যে জায়গাটা পিরামিড, যে জায়গাটা এমন যে মাটির নিচে পিরামিড, মাটির নিচে একটা শহরের মতো জায়গা, সেখানে বসে আছে। তার সামনে একটা ভয়ঙ্কর দর্শন মূর্তি রাখা, এবং কে জানি বারবার তাকে বলছে এই মূর্তিকে সেজদা কর, এই মূর্তিকে সেজদা কর। নাউজুবিল্লাহ, বারবার বলছে, কিন্তু সে তো কোনোভাবেই সেই কাজ করছে না। ওই একটা অবস্থাতেই সে বারবার দেখতে একই জিনিস, ওই একইভাবে ওইখানে ওই মূর্তিকে দেখেই কিন্তু তার সময় কাটত। হ্যাঁ, তিনি আশপাশে সবকিছু দেখতেন, বুঝতে পারছেন, কিন্তু তারপরও এই সবকিছুর মাঝখানে কিভাবে যেন ওই মূর্তি তার চোখের সামনে থাকত। ওই অবস্থাতেই তার দিনকালগুলো কেটেছে। এরপরে একদম কি জানি হলো, তিনি আর মূর্তিকে আর দেখছেন না, এবং তিনি তখন বুঝতে পারেন যে তার বাবা আর দুনিয়াতে নেই। তো এই ছিল ঘটনা আর কি। যার ঘটনা আমি আপনাদেরকে শুরুতে বললাম, তিনি কিন্তু আমাকে এই ঘটনা তখন বলেছেন তার মৃত্যুর আগে দিয়ে। তিনি এলেন, তিনি কিন্তু তার সন্তানের অবস্থা বুঝতে পারছিলেন, তিনি স্বপ্নে দেখেছেন, সবকিছুই বুঝতে পেরেছিলেন, তার দোয়া তিনি করেছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছেন। হর হামেশা এমন হয়, এটা হচ্ছে গ্রেটার স্যাক্রিফাইস। আপনি তর্ক করতে পারেন যে হায়াত এতটুকুই ছিল, কারণ জ্ঞান আমাদের সীমিত, এই জন্য আমরা এটাকে এটুকুই বলতে পারি যে হায়াত এতটুকু ছিল, এর বাইরে তার আমাদের পড়ার আর অন্য কোনো উপায় নেই। কিন্তু এই গ্রেটার স্যাক্রিফাইস কি জিনিস, তা আমাদের এই অবস্থাতে আজকের যুগে আমাদের মতো মানুষদের পক্ষে তা বোঝা খুব কঠিন। আমাদের পক্ষে বলতে আমি আপনাদের কথা বলছি। শেষ করে দিচ্ছি আজকের পর্ব, কারণ গলায় একটু সমস্যা হচ্ছে, আমি নিজে টের পাচ্ছি। আর মাঝখানে একটি ঘটনা বলার ইচ্ছা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে গলার কারণে সেটা বলা সম্ভব না। চলে যাবার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা কিন্তু প্রতি বৃহস্পতিবার মায়া নিয়ে হাজির হই। এরপরে আমরা কিন্তু শনিবার দিন স্বাধীন মিউজিক অ্যাপে কিন্তু আপনাদের সামনে হাজির হই, এবং শনিবার দিন অথবা শুক্রবার দিন অথবা রোববার দিন কিন্তু মায়া আরও একটি পর্ব আপনাদের সামনে নিয়ে হাজির হয়। আর রবিবার দিন মিডনাইট হরর পডকাস্টে আমি আজাইরা পেঁচাল নিয়ে বকবক করি আপনাদের জন্য, এবং সেখানে বিভিন্ন ধরনের ঘটনা শোনায়, নিজের স্বাধীনতা অনুভব করে। তো আপনারা চাইলে মিডনাইট হরর পডকাস্টও যেয়ে ঘুরে আসতে পারেন, এবং স্বাধীন মিউজিক অ্যাপে যেও আমাদের পর্বগুলোকে শুনতে পারবেন। এবং যদি মিডনাইট হরর পডকাস্টের কোনো ব্যাপার নিয়ে, কোনো কিছু নিয়ে, কোনো ব্যাপারে যদি কোনো রকমের আপনার পরামর্শ থাকে, আপনারা সেটাও আমাদেরকে সেখানে শেয়ার করবেন। এবং বিদায় নিচ্ছি।